হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি টেনমিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সো সবাই একটু তাড়াতাড়ি করে আজকে ক্লাসে জয়েন করে ফেলো আর আমাকে জানাও যে আমার পেছনের স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা। আর এরপরে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের অঙ্কন ভাইয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিটস স্কুলের আজকের ফিজিক্স ক্লাসে। সো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা একটা ফ্রি ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। আজকের ক্লাসটাতে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু টপিক পড়বো অলরেডি, যেগুলো হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে পড়ানো হয়ে গেছে, বাট তোমরা যারা হচ্ছে এখন আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও নাই, তো তাদের জন্য বেসিক্যালি আজকের এই ক্লাসটা। আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায়টার কিছু টপিক নিয়ে পড়াশোনা করব। সো আমি হচ্ছে দেখি ক্লাসে কে কে জয়েন করছে। আমি দেখতে পারতেছি মুয়াদ্দিস হোসেন রিফাত জয়েন করে ফেলছে, মুহিত রহমান জয়েন করে ফেলছে, তারপরে হচ্ছে মালিহা মুমতাজ জয়েন করে ফেলছে, মুনতাহা জয়েন করে ফেলছে। হ্যালো 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 সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। স্যার শারমিনকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে ফাহাদকে দেখতে পারতেছি, ফাইজা ফিরোজ অলরেডি সে একজনের সাথে কথা বলা শুরু করে দিয়েছে এসেই, যেটা খুবই বাজে, ক্লাসের মাঝখানে এগুলা করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম লিনা। আচ্ছা, তো আমাদের মোটামুটি ছোট্ট বন্ধুরা অনেকেই জয়েন করে ফেলছে, সো বাকি ছোট্ট বন্ধুরা জয়েন করতে থাকুক আস্তে ধীরে। সো এর মাঝখানে হচ্ছে আমি আমার পরিচয়টা একটু দেই, সেটা হচ্ছে আমি অঙ্কন সাহা, আমার নাম হচ্ছে অঙ্কন। আমি তোমাদের 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তোমাদেরকে একটু ফিজিক্স পড়ানোর চেষ্টা করি আর কি। তো আজকেও একটা ক্লাসে আমরা হচ্ছে ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবো। আজকে যেহেতু ফিজিক্স ক্লাসে তোমরা চলে আসছো, যেহেতু এটা ফ্রি ক্লাস ছিল, তোমরা যখন মুভ করছো তোমরা দেখছো, তো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের কিছু টপিক যেমন ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপাস, তারপর হচ্ছে স্ক্রু গজ, এবং হচ্ছে এগুলো দিয়ে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, বা এই জিনিসগুলোর যে সূত্র আছে এগুলো ম্যাথে কিভাবে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের ত্রুটির যে টপিকটা ছিল, মানে আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, এই সব নিয়ে কিভাবে হচ্ছে ম্যাথ আসে পরীক্ষাতে, এবং এই ম্যাথগুলো আসলে আমরা কিভাবে সলভ করব, এই জিনিসগুলো আজকে ক্লাসে দেখবো। এখন কথা হচ্ছে যে আমাকে একটু জানাও আমার পেছনের যে স্ক্রিনটা আছে এটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, এটা আমাকে একটু জানাও। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কমেন্টে একটু লিখো যে ভাইয়া অল ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, আরেফিন নূর বলছে স্যার ফিজিক্স ভালো মতো বুঝিয়ে দেন, না হলে আমি ধরা খাবো। আচ্ছা, না ধরা খাওয়ার মতো কিছু নাই, ক্লাসটা মন দিয়ে করো, তাহলে হচ্ছে আজকের যে টপিক গুলা তুমি হচ্ছে আজকে ক্লাসে আছে এগুলা বুঝে ফেলবা, অসুবিধা নেই। ভালো আছি, ভালো আছি, আমি ভালো আছি। মোহিত রহমান, না ফিজিক্স ক্লাস, পদার্থবিজ্ঞান ক্লাস, ঠিক আছে। আর এই ক্লাসটা পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য না। সো যারা পেইড ব্যাচের আছো তারা অলরেডি এই জিনিসগুলো পারো, তোমাদের অলরেডি এগুলো পড়ানো হয়ে গেছে। বাট যারা হচ্ছে ফ্রি স্টুডেন্ট, আমাদের যারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল নাই, তাদের জন্য আসলে আছে ক্লাসটা। ভালো আছি সবাই। আমাকে একটু বলো যে আমার পেছনের স্ক্রিনটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পারতেছো তোমরা? ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, জোস। তো সবাই সবকিছু ঠিকঠাক মতো দেখতে পারতেছে, শুনতে পারতেছে। সো হ্যাঁ, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করবো। তো ক্লাসটা শুরু করার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকেই তো হচ্ছে আমার ক্লাস প্রথমবারের মতো করতেছো, তাদের জন্য আবার আমার নামটা একটু লিখে দিই। আমি হচ্ছে অঙ্কন, আমি পড়াশোনা করতেছি সিএসসি ডিপার্টমেন্টে ব্র্যাক ইউনিভার্সিটিতে, আর 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সো আজকে আমরা হচ্ছে যে জিনিসগুলো পড়বো সেই টপিকগুলো আমাদের বোর্ডে তোমরা অলরেডি দেখতে পারতেছো, যে আমরা হচ্ছে কি কি পড়বো। আজকে হচ্ছে আমরা পড়বো কি কি, দেখো, ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজ এবং ত্রুটি, আর এই সংক্রান্ত বেশ কিছু গাণিতিক সমস্যা অর্থাৎ ম্যাথ সলভ করব। সো চলো ক্লাসটা শুরু করি। তার আগে হচ্ছে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমাদের যে 10 মিনিট স্কুলের যে অনলাইন ব্যাচ আছে, হ্যাঁ, ওই অনলাইন ব্যাচের কিছু ফিচার আছে, সেই ফিচার গুলা তোমাদেরকে একটু বলি। আচ্ছা, যারা পেইড ব্যাচের আছো তারা এই ক্লাস অলরেডি করছো, তোমরা যদি ক্লাসটা নাও করো কোনো অসুবিধা নাই ভাইয়া। তো যেটা বলতেছিলাম যে আমাদের 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচের বেশ কিছু ফিচার আছে, এর মধ্যে একটা খুবই মজার ফিচার হচ্ছে 10-10, ঠিক আছে? তো যারা হচ্ছে এটা ইউজ করছো তারা তো জানো যে এটা কি জিনিস, আর যারা জানো না তাদের জন্য একটু বলি। সেটা হচ্ছে 10-10 জিনিসটা হচ্ছে যে একটা তোমার স্টাডি পার্টনার, একটা এআই স্টাডি পার্টনার। ধরো তুমি কোনো একটা জিনিস নিয়ে প্রবলেম ফেস করতেছো এবং সে তোমাকে ইনস্ট্যান্ট ওই প্রবলেমটার সলিউশন দিয়ে দিবে। সো অলরেডি এটা আমাদের 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচের ফিচার করা আছে, এবং যে সকল স্টুডেন্টরা এনরোল আছে তারা এটা ইউজ করতে পারতেছে, বুঝছো?
সো এইখানে তুমি ফিজিক্সের যে কোনো একটা প্রবলেম ফেস করতেছো, তুমি ওটা কোশ্চেন করবা, ও তোমাকে সাথে সাথে উত্তর দিয়ে দিবে। কেমিস্ট্রি একটা প্রবলেম ফেস করতেছো, সেটার কোশ্চেন করবা, ও সাথে সাথে হচ্ছে তোমার উত্তরটা দিয়ে দিবে। সো এরকম প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে 10 ইউজ করলে পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছে ওরা কিন্তু এই অধ্যায়টা পড়ছে, মানে এই যে প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় যেটা ভৌত রাশি এবং পরিমাপ, এটা পড়ছে এবং মোট 3টা ক্লাসে সাথে একটা রিভিশন ক্লাস, টোটাল 4টা ক্লাসে হচ্ছে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিছি। না সাবিহা, তুমি যদি ক্লাসটা না করতে চাও সমস্যা নেই ভাইয়া, তুমি তো যেহেতু হচ্ছে এটা পড়ে ফেলছো, ঠিক আছে? সপ্তাহে ফ্রি ক্লাস কয়টা হয়? সপ্তাহে না, এই মাসে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক শুক্রবার হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস হবে। বাট কোন দিন কোন ক্লাস হবে এটা তুমি 10 মিনিট স্কুলের মেইন পেজটাতে যদি খেয়াল রাখো তাহলে ওইখানে দেখতে পারবা রুটিন সহ, এবং তোমাকে কিভাবে ক্লাসটা বুক করতে হবে সব কিছু বলে দিবে, ঠিক আছে? ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড টপিক গুলা, মানে সেকেন্ড বলতে লাস্টের যে পার্ট গুলা, এবং যেখান থেকে পরীক্ষায় মূলত এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো যেহেতু তোমরা মাত্র 9-এ উঠছো, তো আমি জানি যে তোমরা মাত্র নতুন নতুন করে সায়েন্স নিছো, তো জিনিসগুলো একটু কেমন লাগে না, মানে এলোমেলো লাগতেছে যে ভাই এগুলা কি এগুলা কি এগুলা কি। তো যারা এখনো এই জিনিসগুলো বুঝো না বা পারো না, আজকের ক্লাসটা মূলত তাদের জন্য, এবং আশা করতেছি যে তুমি যদি আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করো তাহলে এই টপিকগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং পরীক্ষাতে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি হচ্ছে আনসার করতে পারবা। সো একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা পড়ো, তাহলে হচ্ছে দেখতে পারবা। আচ্ছা, আমরা কি পাবো 10 একজন কোশ্চেন করছে, তুমি যদি আমাদের 10MS এর অনলাইন ব্যাচে যুক্ত হও, মানে আমাদের কোর্সটা কিনো, তাহলে তো তুমি অবশ্যই পাবা ভাইয়া। বাট ফ্রি, মানে যারা ফ্রি স্টুডেন্ট, যারা আমাদের এমনিতেই অ্যাপটা ইউজ করতে পারতেছো তারা পাবা না, তোমাদের জন্য এই ফ্রি ক্লাস এগুলা থাকবে। বাট 10MS এর অনলাইন ব্যাচে যুক্ত হইলে তখন হচ্ছে তুমি 10 ইউজ করতে পারবা। এছাড়াও আরো অনেক ফিচার আছে, যেমন হচ্ছে ধরো এই যে ক্লাসটা, এই একটা ক্লাসে যে টপিক পড়ানো হচ্ছে এটা আমরা প্রায় 2-3টা ক্লাসে ভেঙে ভেঙে পড়ে, বুঝছো? সো তুমি যদি যুক্ত হও সেক্ষেত্রে তুমি আর অনেক কিছু পাবা, অনেক ফিচার্স পাবা, বুঝছো? যুক্ত হওয়ার জন্য তুমি হচ্ছে 16910 এই নম্বরে কল করলে তোমরা ওরা হচ্ছে তোমাকে বলে দিবে যে তুমি কিভাবে কোর্সে যুক্ত হতে পারবা এবং কিভাবে তুমি এই ফিচার গুলা নিতে পারবা, ঠিক আছে? ওকে, সো পরিমাপের যন্ত্রপাতি এই টপিকটা হচ্ছে আমরা আজকে পড়বো, এবং এই টপিকের কি কি জিনিস দেখবো দেখো। পরিমাপের যন্ত্রপাতি নিয়ে আমাদের বইয়ে বেশ অনেকগুলা যন্ত্রপাতির কথা বলা আছে। কি কি বলা ছিল আমাদের বইয়ে? আমরা তো রৈখিক স্কেল বুঝি, রৈখিক স্কেল ছিল, রৈখিক স্কেল অথবা মিটার স্কেল, যেটা দিয়ে হচ্ছে আমরা সাধারণত কোনো কিছুর দৈর্ঘ্য মেপে থাকি, রৈখিক স্কেল অথবা মিটার স্কেল। এরপরে হচ্ছে আমরা অতি সূক্ষ্ম কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আরেক ধরনের স্কেল ব্যবহার করি, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? এবং এই ভার্নিয়ার স্কেল আর রৈখিক স্কেল এই দুইটা সম্মিলনে তৈরি হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপাস। এরপরে হচ্ছে আমরা আরো ইউজ করি স্ক্রু গেজ বা স্ক্রু গজ। তারপরে হচ্ছে আমরা ইউজ করি ব্যালান্স অথবা ব্যালেন্স, এটা হচ্ছে আমরা ভর মাপার জন্য ইউজ করি। আর আছে হচ্ছে আমাদের থামা ঘড়ি, ঠিক আছে, বা স্টপ ওয়াচ। এখন কথা হচ্ছে যে কোনটা আসলে আমরা কোন কাজে ভাইয়া ব্যবহার করি, এইটা আমাদের জানা লাগবে না। যে এতগুলা পরিমাপের যন্ত্রপাতি আছে, বাট এই পরিমাপের যন্ত্রপাতি গুলার মধ্যে কোনটা হচ্ছে আমরা কোন ক্লাসে বা মানে কোন কাজে ইউজ করি, ঠিক আছে? একজন প্রশ্ন করছে এখানে এসে দাগানবই কোথায় দিয়েছে, দাগানবই পেইড গ্রুপে দিয়েছি, তোমাদের যে পেইড স্টুডেন্টের জন্য যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে দিয়েছি ভাইয়া। এখানে তো এটা তো হচ্ছে ফ্রি ক্লাস, বুঝছো? ফ্রি ক্লাসে এসে তুমি যদি পেইড জিনিসপত্র খুঁজো তাহলে তো হবে না ভাইয়া, তো ওটা তোমাকে পেইড গ্রুপে দেওয়া হয়েছে, তোমাদের যে পেইড গ্রুপটা আছে ওইখানে দিছি। এখন আসো যে এই জিনিসগুলা, এই যে যন্ত্রপাতিগুলা, এই যন্ত্রপাতিগুলোর মধ্যে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। রৈখিক স্কেল অথবা মিটার স্কেল হচ্ছে যে কোনো দৈর্ঘ্য পরিমাপে, ঠিক আছে? যে কোনো দৈর্ঘ্য নির্ণয় অথবা যে কোনো দৈর্ঘ্য পরিমাপে, ধরো যে কোনো ধরনের বড় দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে রৈখিক স্কেল ব্যবহার করি। আচ্ছা, তাহলে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হবে? ভার্নিয়ার স্কেল হচ্ছে যদি খুব ছোট্ট কোনো জিনিসের দৈর্ঘ্য বের করতে হয়, মানে খুব ছোট্ট কোনো জিনিস অথবা এমন কোনো জিনিস যেটার দৈর্ঘ্য আসলে রৈখিক স্কেল দিয়ে নির্ণয় করা সম্ভব হচ্ছে না,
রৈখিক স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ঠিক আছে? রৈখিক স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। সো এই 1 মিটারের প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র এক ভাগ হচ্ছে 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার মানে 100টা ভাগ থাকে, মানে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার রৈখিক স্কেলের জন্য। এখন আমি যদি কোনো একটা যন্ত্র বা কোনো একটা জিনিস মাপতে চাই যেটা দিয়ে হয়তো 1 সেন্টিমিটারের চেয়ে বেশি ছোট দৈর্ঘ্য মাপতে হবে, যেটার দৈর্ঘ্য দেখা গেছে এমন ভাবে মাপা হচ্ছে যে ওই এক ঘরের মাঝামাঝি একটা জায়গায় পড়তে পারে না এরকম, তখন হচ্ছে যে আমরা কি ইউজ করব, তখন হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার্স ইউজ করব। মানে হচ্ছে অতি সূক্ষ্ম বা অনেক ছোট কোনো দৈর্ঘ্য পরিমাপে বা দৈর্ঘ্য নির্ণয়, অতি সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপে বা অতি সূক্ষ্ম দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা হচ্ছে কি করব, ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার্স, মানে ভার্নিয়ার স্কেল এবং রৈখিক স্কেলের সম্মিলনে হচ্ছে স্লাইড ক্যালিপার্সটা গঠিত। তো আমরা দেখবো স্লাইড ক্যালিপার্স দেখতে কিরকম হয় এবং কিভাবে হচ্ছে জিনিসগুলো কাজ করে, এগুলো দেখবো। খালেদ বলছে স্যার এটা কোন বিষয়? এটা হচ্ছে ফিজিক্স ক্লাস ভাইয়া, ফিজিক্সের চ্যাপ্টার 1 ভৌত রাশি এবং পরিমাপ, এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজ হচ্ছে কেন ব্যবহার করা হয়? স্ক্রু গজ হচ্ছে অতি সূক্ষ্ম কোনো কিছুর ব্যাস নির্ণয় করার জন্য, অতি সূক্ষ্ম ব্যাস অথবা ব্যাসার্ধ নির্ণয় করার জন্য, অতি সূক্ষ্ম ব্যাস অথবা ব্যাসার্ধ। ব্যাস নির্ণয় করতে পারলে আমরা ব্যাসার্ধ এমনিতেই নির্ণয় করতে পারবো। জাস্ট ব্যাসার্ধ নির্ণয় করার সময় কি করতে হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। খুবই সহজ বিষয় আসলে, তাই না? আচ্ছা, অতি সূক্ষ্ম ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আচ্ছা সাবিহা, তুমি একটু গ্রুপটাতে খুঁজে দেখো, সবাই পাইছে ভাইয়া, তুমি পাও নাই তার মানে তুমি ভালো করে খুঁজো না, একটু খুঁজে দেখো, পাবা। আমি দিছি, ঠিক আছে, অনেক দিন আগে দিছি, পাবা। এই কোর্সে ভর্তি হওয়ার পর কোনো সময় স্যার আমার মেসেজ দেখে না। এখন ভাইয়া কথা হচ্ছে স্যারদেরকে যদি ইনবক্সে মেসেজ দাও স্যাররা তো দেখবে না। তুমি হচ্ছে তোমার যদি কোনো কোর্স রিলেটেড কোনো সমস্যা থাকে, এটা হচ্ছে তুমি তোমার স্টুডেন্ট অ্যাডভাইজারকে জানাইতে পারো, অথবা হচ্ছে 10ms এর যে হটলাইন নাম্বার 16910 ওইটাতে জানাইতে পারো যদি যে কোনো সমস্যা থাকে, বুঝছো? সাবিহা, তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি ভাইয়া, তো বারবার একটা কমেন্ট করবা না, হ্যাঁ? তোমাকে আমি বলে দিয়েছি যে তোমাকে যে দাগানো বইটা দেওয়া হয়েছে ওটা তোমাদের পেইড গ্রুপে দেওয়া হয়েছে। তুমি যদি ওই গ্রুপে জয়েন করে থাকো তাহলে ওই গ্রুপটাতে একটু ভালো করে খুঁজে দেখবা। আমার আইডিতে ক্লিক করলে আমি যে পোস্টগুলো করছি ওগুলো চলে আসবে তোমার সামনে, ওইখানে দেখবা যে আমি হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিছি, সো ওইটা তুমি ওখান থেকে পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, এখন আসো যে ব্যালেন্স। ব্যালেন্সের কাজ কি? ব্যালেন্স হচ্ছে ভর পরিমাপে ব্যবহার করা হয়। যে কোনো জিনিসের, যে কোনো জিনিস বলতে আমরা ছোট ছোট জিনিসের যে ভরগুলো মাপবো সেই ভর পরিমাপ করার জন্য হচ্ছে আমরা কি করব, ব্যালেন্স বা নিক্তি বা পরিমাপক যে যন্ত্রটা সেটা হচ্ছে ব্যবহার করে থাকি। এরপরে আমাদের আর কি আছে, স্টপ ওয়াচ। এটা তোমরা অলরেডি জানো যে সময় বা একদম মানে খুব ফাস্ট টাইম যদি আমরা নির্ণয় করতে যাই বা খুব সামান্য পরিমাণ সময় যদি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, থামা ঘড়ি ব্যবহার করতে হয়, ঠিক আছে? সময় নির্ণয়, তার মানে থামা ঘড়ি দিয়ে আমরা হচ্ছে কি করি, সময় নির্ণয় করি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের পরিমাপের যন্ত্রপাতি যেগুলো আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনার মধ্যে আছে, বাট আমরা সবগুলো নিয়ে কথাবার্তা বলবো না। আমরা হচ্ছে যেগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম আসে এবং যেগুলো দিয়ে আসলে ম্যাথ করা হয় ওই জিনিসগুলো হচ্ছে আমরা করব, ঠিক আছে? হ্যাঁ, ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেলের ডিফারেন্স বুঝাইতে বলছে দীপ, আমি বুঝাই দিচ্ছি। আমরা হচ্ছে রৈখিক স্কেল এটা নিয়ে কথাবার্তা বলবো না, এটা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি, সেটা আমরা জানি। আমরা আজকের ক্লাসে মূলত পড়বো হচ্ছে এই দুটা জিনিস, ভার্নিয়ার স্কেল এবং হচ্ছে স্ক্রু গজ, ঠিক আছে? আমরা মূলত হচ্ছে এই দুটো জিনিস নিয়ে আজকে ক্লাসে পড়াশোনা করব। সো তোমরা চাইলে এটা লিখে ফেলতে পারো সবাই, আমার সাথে সাথে একটু নোট করে ফেললে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ আমি হয়তো সামনের দিকে চলে গেলে আর এটাতে ফেরত আসবো না। সো একটু তাড়াতাড়ি করে লিখে ফেলো তাহলে হচ্ছে ভালো হয়। এই তো সুন্দর মতো মুক্তা হচ্ছে উত্তর দিয়ে দিছে যে মেইন স্কেল হচ্ছে বড় কিছু মাপতে আর ভার্নিয়ার স্কেল হচ্ছে ছোট কিছুর জন্য। হ্যাঁ, ভার্নিয়ার স্কেল হচ্ছে অনেক ছোট যদি দৈর্ঘ্য মাপতে চাই সেক্ষেত্রে হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, তো চলো সবাই আশা করি এটা লিখে ফেলছো। এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা হচ্ছে প্রথমে ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার্স এইটা নিয়ে কথাবার্তা বলবো। সো ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার্সটা দেখতে মূলত এইরকম, মানে অনেকটা এরকম দেখতে, যেখানে হচ্ছে এই যে বড় যে স্কেলটা দেখতে পারতেছো ভাইয়া,
এই যে বড় স্কেলটা দেখতে পারতেছো, এই বড় স্কেলটা হচ্ছে আমাদের মূল স্কেল অথবা রৈখিক স্কেল, ঠিক আছে? এই যন্ত্রটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপাস। আর এই স্লাইড ক্যালিপাসের এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এই যে ছোট যে স্কেলটা যেটা নাড়ানো যায়, ঠিক আছে, যেটা হচ্ছে নাড়ানো যায়, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর এই যে বড় যে স্কেলটা, এটা হচ্ছে মূল স্কেল। আর পুরো জিনিসটার নাম হচ্ছে কি স্লাইড ক্যালিপাস। বুঝছো ভাইয়া? কোন কোন ইনস্ট্রুমেন্টস থেকে ম্যাথ আসে? ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপাস থেকে আসতে পারে, এরপর হচ্ছে স্ক্রু গজ থেকে আসতে পারে। এই দুটো থেকেই মূলত ম্যাথ আসে। আর হচ্ছে ত্রুটির ম্যাথ আসে, সেগুলো সবই আছে ক্লাসে দেখানো হবে। তুমি একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলে হচ্ছে বুঝতে পারবা। বুঝছো? ওকে, জোস। এখন এই যে ভার্নিয়ার স্কেল আমি বলতেছি নাড়ানো যায়, সেটা একটু দেখাইলে ভালো লাগবে না জিনিসটা, যে আসলে কি ভাই কিভাবে নাড়ায় বা কি জিনিসটা দেখতে কি রকম অ্যাকচুয়ালি। সো ভার্নিয়ার স্কেল হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল, দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পারতেছো ভার্নিয়ার স্কেল? সো দেখো এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের মূল স্কেল। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মূল স্কেল, যেটা হচ্ছে আমরা নাড়াইতে পারবো না। এই বড় স্কেলটা হচ্ছে মূল স্কেল, যেটা আমরা চাইলেও নাড়াইতে পারবো না। বাট এই যে ছোট যে স্কেলটা আছে না, এই যে এইটা দেখছো মুভেবল, এটা নাড়ানো যায়, চাইলে হচ্ছে আমি এটাকে নাড়াইতে পারি। আমি হচ্ছে যতটুকু আমার লাগবে, এই জিনিসটার দৈর্ঘ্য যতটুকু হবে, ওই জিনিসটার দৈর্ঘ্য মাপার জন্য আমি এটাকে ছোট বড় করতে পারতেছি। যেই স্কেলটা মুভেবল অথবা নাড়ানো যাচ্ছে বা সরানো যাচ্ছে, ওইটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার স্কেল। আচ্ছা, একজন বলছে ভাই একটু জুম করে দেখান, চলো একটু জুম করে দেখাই। এই যে দেখছো, এই যে বড় যে স্কেলটা, এই যে মাঝখানের যে বড় স্কেলটা, এটা হচ্ছে মূল স্কেল। দ্বীপের কোশ্চেন ছিল এটা, দীপ সাহা একটা কোশ্চেন করছিল যে ভাইয়া ভার্নিয়ার স্কেল আর মূল স্কেলের মধ্যে পার্থক্য কি। সো দীপ, তোমার আনসারটা একটু এখানে আছে, সুন্দর মতো দেখো, তাহলে হচ্ছে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। দিব ফারহান না, পরে দিব, একটু আপাতত এই জিনিসটা একটু দেখো। ঠিক আছে, সো এই যে আমাদের যে স্লাইড ক্যালিপাসটা আছে, এই স্লাইড ক্যালিপাসের এইটা হচ্ছে আমাদের মূল স্কেল। ঠিক আছে, আর এই যে যেটা মুভ করা যাচ্ছে বা নাড়ানো যাচ্ছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করতে হয়, আমরা কেন ভার্নিয়ার স্কেল ইউজ করি, এটা কেন করতে হবে? না ইউজ করলে তো হইতো। ঠিক আছে, দেখা যাচ্ছে না? ক্লিয়ার করে সবাই তো বলতেছে যে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ভার্নিয়ার স্কেল, এটা কেন ইউজ করি বা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় এই জন্য যে ধরো আমি যখন এই জিনিসটার দৈর্ঘ্য মাপতেছি, ঠিক আছে, এই জিনিসটার দৈর্ঘ্য মাপতেছি, দেখো এই জিনিসটা আমি, আচ্ছা এটা লাগাই দিই, লাগানোর পরে এই হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। ধরো এটা যদি আমরা হচ্ছে প্রত্যেকটা 1 মিলিমিটার করে ধরি, এখানে হচ্ছে প্রত্যেকটা 1 মিলিমিটার, এই যে প্রত্যেকটা ঘর, এই প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। ঠিক আছে, প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে আমাদের এইখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এই হচ্ছে 1 সেন্টিমিটার, এই হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার পর্যন্ত আসলো। কিন্তু আমাদের যে যন্ত্রটার দৈর্ঘ্য মাপবো, তার দৈর্ঘ্য কিন্তু 2 সেন্টিমিটার থেকে আরো এতটুকু বেশি হয়ে গেছে, 2 সেন্টিমিটার থেকে আরো এতটুকু বেশি হয়ে গেছে। ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় হচ্ছে সূক্ষ্ম বা একদম ছোট কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে। নাফিউল, ভার্নিয়ার স্কেল অনেক ছোট কোনো কিছুর দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয় ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে এইটার দৈর্ঘ্য তো 2 সেন্টিমিটার থেকে বেশি হয়ে গেছে। কতটুকু বেশি হয়েছে আমরা দেখতে পারতেছি, এতটুকু হচ্ছে আরো 1 মিলিমিটার, এতটুকু আরো 1 মিলিমিটার, এতটুকু আরো 1 মিলিমিটার, এতটুকু আরো 1 মিলিমিটার, তার মানে আরো 2.4 এতটুকু গেছে। বাট এর বাইরেও এটা এইখানে 4-এর কিন্তু ঠিক পুরোপুরি যায় নাই, 3-এর থেকে একটু বেশি, এই যে এতটুকু জায়গায় আসছে, মানে 4-এ সে পুরোপুরি মিলে নাই, ওই যে একটু গ্যাপ, ওই একটু গ্যাপের জন্য হচ্ছে আমাদেরকে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করতে হচ্ছে। তখন আমি আর এই ক্ষুদ্রতম স্কেলের 1/ভাগ দিয়েও মাপতে পারতেছি না, ওইটা দিয়েও হচ্ছে না, আমাদেরকে আরো একটু বেশি ইউজ করতে হচ্ছে, তাই না? এখন আমি যদি ধরো এটার দৈর্ঘ্য যদি দেখি, এটা আমি যদি এখানে একটা প্রবলেম সেট করা আছে, আমি যদি এখানে দেখি যে এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত আসবে জানো? এটার দৈর্ঘ্য আসবে হচ্ছে 2.4 সামথিং, মানে 2.4 থেকে একটু কম আসবে। দেখো আমি যদি হচ্ছে ডিসপ্লে ভ্যালু দেই,
তাহলে আমি দৈর্ঘ্যটা দেখতে পারবো। আচ্ছা 2.4 সামথিং, 2.447, এই যে এইটা আসতেছে দৈর্ঘ্য 2.447 সেন্টিমিটার। তো এই যে 2.4 এর পরে আরো 47 মানে 0.0 এতটুকু আসছে। 2 সাথে আমি যদি হচ্ছে 0.4 যোগ করি তাহলে পাই হচ্ছে 2.4, বুঝছো? এখন আমাদের আনসার আসছে হচ্ছে 2.447। তার মানে এই যে আরো 0.047 এতটুকু এক্সট্রা ছিল, এতটুকু এক্সট্রা ছিল, ওই এক্সট্রাটুকু মাপার জন্য আমাকে হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয়েছে। ঠিক আছে, এতটুকু মেপে কি করবে এরা? আসলে এতটুকু মাপতে হয় অনেক সময় আমাদেরকে, যখন ছোট ছোট একটা লাঠি বা ছোট একটা কোনো কিছু থাকে, আমাদের ফিজিক্সের ল্যাবে তো অনেক কিছু ইউজ করা হয় এরকম, তো তখন হচ্ছে আমাদেরকে ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়। এই যে রোহান বলছে সুন্দর একটা কথা যে চুল মাপতে পারবে, চুল মাপে না কেউ মনে হয়, বাট হ্যাঁ ওরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস হচ্ছে যদি এইখানে থাকে, মানে এখানে ধরে, তাহলে হচ্ছে মাপা সম্ভব। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এটা তো আমরা দেখলাম, মানে প্র্যাকটিক্যালি দেখলাম জিনিসটা যে দেখতে কিরকম। আমরা অনেকেই হচ্ছে ছোটবেলা যখন এগুলো পড়ি, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, অ্যাজ এ স্টুডেন্ট 9-10-এ, তখন আমি জীবনও জানতাম না যে ভার্নিয়ার স্কেল আসলে কেমনে কাজ করে, শুধু মুখস্থ করে গেছি সূত্র, এন্ড ওইগুলো হচ্ছে পরীক্ষায় অ্যাপ্লাই করে গেছি, ম্যাথ আসছে পারছি, মানে ম্যাথ পারছি, বাট আসলে জানতাম না যে জিনিসগুলো কেমনে কাজ করে। বাট আমরা হচ্ছে এখন চেষ্টা করি স্টুডেন্টদেরকে একটু ভিজুয়ালাইজ করানোর জন্য, মানে একটু শিখায় দেখায় দেখায় শেখানোর জন্য। আমার অনলাইন ব্যাচেও আমি এগুলো প্রত্যেকটা জিনিস দেখাইছি, এবং এইভাবে দেখাইলে হয় কি, তোমার কাছে জিনিসগুলো আসলে অনেকদিন মনে থাকে। আচ্ছা ভার্নিয়ার স্কেল, তো তাহলে হচ্ছে যে স্কেলটা নাড়ানো যাইতো, স্লাইড ক্যালির পাশে দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে মিটার স্কেল অথবা রৈখিক স্কেল, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। সো ভার্নিয়ার স্কেলটা হচ্ছে নাড়ানো যায়। ঠিক আছে, তার মানে ভার্নিয়ার স্কেলটা ভাইয়া তো দেখাইছিল ক্লাসে এরকম, তো তখন হচ্ছে আমরা সুন্দর মতো রিলেট করতে পারি জিনিসগুলো, তাই না? সো এখন আসো আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে যদি কোনো কিছু দৈর্ঘ্য মাপতে চাই আসলে, তাহলে আসলে কোন সূত্র দিয়ে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মাপবো, অথবা কিভাবে হচ্ছে আমরা জিনিসগুলা চিন্তা করব। সো ধরো আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটা কোনো জিনিসের দৈর্ঘ্য মাপতে চাচ্ছি। হ্যাঁ, সবাই একটু আমার সাথে সাথে লিখে ফেলবো, না হলে হচ্ছে পরে কিন্তু লিখতে পারবা না। ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়, আমরা যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করবো, সো ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় কিভাবে করব, কোন সূত্র দিয়ে করব? সূত্র হচ্ছে L ইকুয়ালস টু M প্লাস V ইন্টু VC। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে সূত্রটা, সূত্র আমরা সবাই জানি, আমরা মোটামুটি যারা পড়াশোনা করে আসছি, একটু সাদিয়া সৌদা আফরিন বুঝতে পারবা, একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, না না এটা কিনতে হবে না, তোমার যদি দেখার ইচ্ছা থাকে, দেখতে চাও, তাহলে কিনতে পারো, বাট এটা কোনো কাজে লাগবে না আসলে। এখন এই যে সূত্রটা L ইকুয়ালস টু M প্লাস V ইন্টু VC, এটা দিয়ে হচ্ছে কি করা হয়, কোন একটা ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করা হয়। তো আমার কথা হচ্ছে যে ভাই এখানে M দিয়ে কি বোঝাচ্ছে, V কি, VC কি, এগুলো জানতে হবে না? যদি আমি ম্যাথ করতে চাই তাহলে তো আমাকে এই চারটা জিনিস জানতে হবে। তো চলো আমরা একটু খেয়াল করি যে কি আসলে কি কি আমাদের এই M হচ্ছে মূল স্কেলের পার্ট। ঠিক আছে, মূল স্কেলের সর্বশেষ যেই দাগটা অতিক্রম করে আসছে, সর্বশেষ যেই দাগটা অতিক্রম করে আসছে, মূল স্কেলের সর্বশেষ অতিক্রান্ত পার্ট। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভি হচ্ছে কি, ভার্নিয়ার সমপাতন। এরপরে আরেকটা জিনিস আছে দেখো, ভিসি। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক অথবা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার ধ্রুবক অথবা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো বুঝলাম যে আমাদের হচ্ছে এম হচ্ছে মূল স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। সেই ভার্নিয়ার ধ্রুবকটা আবার কিভাবে বের করে, তাই না? এরকম একটা প্রশ্ন আসে না যে ভাই ভার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করে? এই ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মূল স্কেলের ক্ষুদ্রতম
1 ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তার মানে হচ্ছে যে আমরা যেই স্লাইড ক্যালিপাসটা ইউজ করতেছি ওই স্লাইড ক্যালিপাসে আমাদের যে মূল স্কেল, ওই মূল স্কেলটার প্রত্যেক ক্ষুদ্রতম ভাগ কতটুকু, ওইটাকে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করতেছি ওইটার টোটাল কতগুলা ভাগ আছে ওইটা দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, বুঝছো? ওকে, তো এখন আমরা যদি হচ্ছে একটু দেখি যে আমাদের এই যে ছবিটা ছিল, মানে আমাদের যে অ্যানিমেশনটা ছিল, যেখানে হচ্ছে আমরা দেখতে পারতাম যে কোনটা আসলে কি। তো একটু খেয়াল করো, এই স্কেলের জন্য, এই স্পেসিফিক স্লাইড ক্যালিপাসটার জন্য, এই স্পেসিফিক স্লাইড ক্যালিপাসটার জন্য আমাদের যে মূল স্কেল, আমাদের যে মূল স্কেল পার্ট সেটা আসলে কত? মূল স্কেলের লাস্ট যেই ঘরটা অতিক্রম করছে, কোন ঘরটা অতিক্রম করছে? 2 সেন্টিমিটারের ঘরটা অতিক্রম করছে, তাই না? কত সেন্টিমিটারের ঘরটা অতিক্রম করছে? 2 সেন্টিমিটারের ঘরটা অতিক্রম করছে। তাহলে এই স্লাইড ক্যালিপাসের জন্য আমাদের এম এর ভ্যালু কিন্তু হবে হচ্ছে কত? 2। যখন আমি এই যন্ত্রটা মাপতে চাচ্ছি তখন আমাদের এম এর ভ্যালুটা কত হবে? 2। সমপাতন কি? সমপাতন হচ্ছে এখন দেখাচ্ছি, ঠিক আছে? তো এম পাইলাম, আমাদের ফর্মুলাতে ছিল কি কি? আমাদের ফর্মুলাতে ছিল হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। সো ভি কি? ভি হচ্ছে সমপাতন ছিল। সমপাতন হচ্ছে যখন এই দুইটা স্কেল, মানে ভার্নিয়ার স্কেল এবং হচ্ছে মূল স্কেল মিলানো হয়েছে, এদের দেখবা যে কোনো একটা দাগ পুরাপুরি মিলে যায়। কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে পুরোপুরি মিলে যায়। ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ, এই হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই যে ভার্নিয়ার স্কেলের দাগগুলা, এর মধ্যে কোনো একটা দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাবে। একটু খেয়াল করে দেখবা যে এই যে আমাদের 9 নাম্বার দাগটা, মানে এই 8 আর 10 এই দুটার মাঝখানে, আমি আরো একটু জুম করি, তাহলে একটু বুঝতে পারো ভালো করে। এই হচ্ছে আমাদের 8 আর 10 এর মাঝখানে দেখো 9 নাম্বার দাগটা মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল মিলে গেছে না? মিলছে। সো ওই যে যেই দাগটাতে বা যেই পাঠে হচ্ছে আমাদের মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল মিলে যাবে, সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। তাইলে সমপাতন মানে বুঝি তো যে একটার উপরে একটা পাতিত হওয়া, বা একটা মানুষের উপর একটা মানুষ বসে পড়লো, ঠিক আছে? ধরো অনেক সময় আমরা স্কুলে ঝামেলা করতে করতে হয় না এরকম যে যদি কেউ একটু বেশি হেলদি থাকে, ও বলবে আমি কিন্তু তোর গায়ের উপরে বসে যাব, ঠিক আছে, তুই কিন্তু গলে যাবি। তো এইখানে হচ্ছে আমাদের এই ভার্নিয়ার স্কেলের একটা দাগ আমাদের মূল স্কেলের একটা দাগের সাথে পুরাপুরি মিলে গেছে। এই যে এই দাগটা হচ্ছে পুরাপুরি মিলে গেছে, 9 নাম্বার দাগ। তো আমাদের ভার্নিয়ার সমপাতন হচ্ছে 9 এখানে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের ভার্নিয়ার সমপাতন এইটার কি কোনো একক আছে? আমাদের ভার্নিয়ার সমপাতনের কিন্তু কোনো একক নাই। ভার্নিয়ার সমপাতনের কিন্তু একক নাই, একক বিহীন। এটা হচ্ছে একক বিহীন, ঠিক আছে? এটা হচ্ছে একক বিহীন। ভার্নিয়ার সমপাতনের কোনো একক থাকে না, বুঝছো? আচ্ছা, হ্যাঁ মোহিত, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এতক্ষণ ধরে এইটাই বলতেছিলাম ভাইয়া, এতক্ষণ ধরে ভি নিয়েই কথাবার্তা বলতেছিলাম। এখন আসো আমাদের যে ভিসি আছে, ঠিক আছে, ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। এইটা কি বলছিলাম? এটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ। এখন দেখো এই যে ধরো আমরা একটা স্কেল নিছি, এটা হচ্ছে আমাদের একটা মূল স্কেল, ঠিক আছে? এই মূল স্কেলের আমরা যদি হচ্ছে একটু ছোট ছোট ইয়ে করি, যে এই হচ্ছে আমাদের শুরু, তো 0 এইটা, এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে? আমাদের এতটুকু বেশি হয়ে গেছে, যতটুকু বেশি হয়েছে এতটুকু আমরা মুছে দেই, এতটুকু আপাতত আমাদের দরকার নাই। আমরা ধরে নিচ্ছি আমাদের স্কেলটা এতটুকুই, এতটুকু হচ্ছে আমাদের স্কেল। এখন এই স্কেলটার সাহায্যে আমরা একটা দণ্ডের দৈর্ঘ্য মাপতে চাই। এই স্কেলটার সাহায্যে আমরা হচ্ছে একটা দণ্ড, মানে হচ্ছে একটা লাঠির দৈর্ঘ্য মাপতে চাই, বুঝছো? স্যার সব দাগগুলো কি মিলতে পারে না? না ধ্রুব, কখনোই সব দাগগুলো মিলতে পারে না। কেন পারে না এটা আমি এখন দেখাচ্ছি। সব দাগগুলা কেন মিলতে পারে না এটা আমি এখন দেখাচ্ছি।
ঠিক আছে। আচ্ছা সাবিহা, মেহজাবিন সুলতানা সাবিহা, তুমি হচ্ছে আমার ফেসবুক আইডির ইনবক্সে একটু নক দিও। আমার আইডি হচ্ছে অঙ্কন সাহা, এটাতে নক দিলে আমি তোমাকে দাগানো পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে তুমি এখানে আর ওইটা নিয়ে কথাবার্তা বইলো না। স্যার প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরকে কি এস দিয়ে প্রকাশ করে? হ্যাঁ দিনা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরকে এস দিয়ে প্রকাশ করে। এই যে এখানে তুমি হচ্ছে পাশাপাশি লিখে রাখতে পারো, যেটাকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়, আর এই ভাগ সংখ্যাকে হচ্ছে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে ভিসি ইকুয়ালস টু এস বাই এন। তোমরা অনেকেই হচ্ছে ফর্মুলা দেখছো, সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা একটু দেখাই আগে। তো ধরো আমি একটা লাঠির দৈর্ঘ্য মাপবো, ঠিক আছে, আমি হচ্ছে একটা লাঠির দৈর্ঘ্য মাপবো। এই হচ্ছে আমার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটার দৈর্ঘ্য মাপতেছি। এই লাঠিটার দৈর্ঘ্য এতটুকু, ঠিক আছে সবাই? হ্যাঁ বাচ্চারা, ছোট্ট বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এই হচ্ছে আমাদের একটা লাঠি, এই লাঠিটার দৈর্ঘ্য আমি মাপতেছি। এখন লাঠিটার দৈর্ঘ্য দেখলাম কি, যে আমাদের এইটা ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? এতটুকু ছিল হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে একটা সেন্টিমিটার স্কেল। এটা একটা কি স্কেল? সেন্টিমিটার স্কেল। তাইলে ভাইয়া এইটা, এই স্কেলটার প্রত্যেক ক্ষুদ্রতম ভাগ, এই যে এতটুকু হচ্ছে কি 1 সেন্টিমিটার। প্রত্যেক ক্ষুদ্রতম ভাগ বা 1 সেন্টিমিটার, প্রত্যেক ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার, বুঝছো? এখন যখন আমি লাঠিটার দৈর্ঘ্য মাপতেছি, আমি দেখলাম কি যে হচ্ছে 5 সেন্টিমিটার থেকে একটু বেশি হয়ে গেছে। ও হচ্ছে কি হয়েছে, ও 5 সেন্টিমিটার থেকে একটু বেশি। এই যে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, কিন্তু 5 সেন্টিমিটার না, 5 সেন্টিমিটার থেকে খুব সামান্য পরিমাণে একটু বেশি, খুব সামান্য। 5 আর 6 একদম 6 খুব কাছাকাছি, কিন্তু পুরোপুরি 6ও না। এই একটা ঝামেলা হয়ে গেল, বুঝছো দীপ? যে বলছিলাম না যে ভাইয়া কেন ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হবে, কেন হচ্ছে মূল স্কেল দিয়ে কাজ করা যায় না, ঠিক আছে? অবশ্যই করাবো। এখন আমাদের এই যে ভার্নিয়ার স্কেল, এখন যদি আমি এখানে একটা ভার্নিয়ার স্কেল নিয়ে আসি, এইখানে যদি এখন একটা ভার্নিয়ার স্কেল নিয়ে আসি, ঠিক এর সমান করে আমি হচ্ছে ভার্নিয়ার স্কেলটাকে রাখবো। আমি যেই দণ্ডটা বা লাঠিটা মাপতেছিলাম ও যতটুকু ছিল, ঠিক ওই জায়গাটাতে আমি হচ্ছে ভার্নিয়ার স্কেলটা বসাবো। ওইখানে হচ্ছে আমি একটা ভার্নিয়ার স্কেলকে বসাবো। ওই ভার্নিয়ার স্কেলের আমার দৈর্ঘ্য, আমি ধরে নিচ্ছি ভার্নিয়ার স্কেল হচ্ছে 10 ভাগের একটা ভার্নিয়ার স্কেল। সো 0 থেকে শুরু হবে, 0 1 1 2 3 4 5 6 7 8 9 10। সো এই ভার্নিয়ার স্কেলটা হচ্ছে আবার 10 মিলিমিটারের, অথবা প্রত্যেক ভার্নিয়ার স্কেলের প্রত্যেক ভাগ হচ্ছে ধরো 1 মিলিমিটার করে। এইটা একটা হচ্ছে, আচ্ছা হাসাদ এতবার মানে ইয়াদ করিও না, কমেন্টটা করিও না। আজকে ক্লাস রেকর্ডেড পাবা কিনা, এটা ফ্রি ক্লাস রেকর্ডেড পাবা কিনা এটা আমি আসলে ঠিক বলতে পারি না, বাট থাকার কথা। তো এখন এই যে আমাদের যে 10 মিলিমিটারের একটা ভার্নিয়ার স্কেল আমরা ইউজ করতেছি, এটা এখন আমরা এখান থেকে ভার্নিয়ার সমাপতন দেখতে পারবো না। একটু খেয়াল করি সবাই, হ্যাঁ ছোট্ট বন্ধুরা সবাই একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করি। এই যে দেখেন, এই যে দাগটা বা এই যে ভাগটা, এটা পুরোপুরি মিলে গেছে ওর সাথে ওর, মানে হচ্ছে মূল স্কেলের 1 2 3 4 5 এর পরে 6 7 8 9 নাম্বার এবং ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগ পুরোপুরি মিলে গেছে। এই যে এই দুইটা ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগ আর মূল স্কেলের 9 নাম্বার দাগ পুরোপুরি মিলে গেছে। তাহলে এই স্কেলটার জন্য আমাদের ভার্নিয়ার সমাপতন কত? এই স্কেলটার জন্য আমাদের ভার্নিয়ার সমাপতন ভি হচ্ছে 4, কারণ ভার্নিয়ার স্কেলের যেটা মিলবে ওইটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মিলবে ওইটা, মূল স্কেলের না। মূল স্কেলে তো 9 নাম্বারটা মিলতেছে, বাট ভার্নিয়ার স্কেলে 4 নাম্বারটা মিলতেছে। সো আমাদের ভার্নিয়ার সমাপতন হচ্ছে 4, বুঝছো? এখন আসো, আমাদের যে এই যে দৈর্ঘ্য ছিল, লাঠির দৈর্ঘ্য মাপতেছি, তো লাঠি সর্বশেষ 5 নাম্বার দাগ অতিক্রম করছে। কত নাম্বার দাগ অতিক্রম করছে? 5 নাম্বার দাগ অতিক্রম করছে। তাইলে ভাইয়া এই লাঠির দৈর্ঘ্য মাপার জন্য আমাদের যে মূল স্কেলের পার্টটা আসবে সেটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। সেটা হচ্ছে কি 5 সেন্টিমিটার। এখন আমাদের আরেকটা জিনিস লাগতো না, আমাদের আরেকটা জিনিস লাগতো হচ্ছে কি ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এইটা কেমনে বের করতাম? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। সো মূল স্কেলটা ছিল একটা সেন্টিমিটার স্কেল, সেন্টিমিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কি? ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 সেন্টিমিটারের জায়গায় 1 বসাবো, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10টা। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10।
সো 1/10 মানে হচ্ছে 0.1, 1/10 মানে হচ্ছে কত 0.1। এখন এটার একক কি হবে, সেন্টিমিটার ছিল উপরে 10 দিয়ে ভাগ করছি, সো একক তো সেন্টিমিটারই থাকবে নাকি, তাহলে 0.1 সেন্টিমিটার হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এই লাঠিটার এটার দৈর্ঘ্য কত হবে বলো, এটার দৈর্ঘ্য হচ্ছে L ইকুয়ালস টু এম এর জায়গায় বসবে হচ্ছে 4 প্লাস ভি এর জায়গায় বসবে হচ্ছে কত 5 ইনটু ভিসি এর জায়গায় কত বসবে, আচ্ছা সরি 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 উল্টা হয়ে গেছে, এম এর জায়গায় বসবে হচ্ছে 5 মূল স্কেলের পার্ট 5 প্লাস ভি এর জায়গায় বসবে হচ্ছে 4 ইনটু ভিসি এর জায়গায় বসবে হচ্ছে 0.1। সো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা করলে 4 ইনটু 0.1, 0.1 ইনটু 4 করলে হচ্ছে 0.4 আসবে, 0.4 প্লাস 5 করলে কত আসবে 5.4 সেন্টিমিটার, তাই তো 5.4 সেন্টিমিটার। আমি কি ক্যালকুলেশনটা ঠিক করছি কিনা একটু দেখে নিই, আমার কাছে আবার ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর। তো এই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য মাপার জন্য। একজন বলছে বিসি কি সবসময় সেম থাকে, বিসি সবসময় সেম থাকে না। তোমার প্রশ্নে যেই জিনিসটা দিয়ে দিবে তোমাকে হয়তো ভার্নিয়ার কি বলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, আবার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তো তখন হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কি আছে আসলে। আচ্ছা একজন বলছে মিলিমিটার হবে কিনা, আমি যে স্কেলটা নিছি এটা সেন্টিমিটার স্কেল, আমি যদি মিলিমিটার স্কেল নিতাম তাহলে মিলিমিটার হইতো, বাট আমি যেহেতু সেন্টিমিটার স্কেল নিছি তাই সেন্টিমিটার হিসেবে আমি হিসাব করছি, বুঝছো। ওকে, সো আমাদের এটা তো হচ্ছে ক্যালকুলেশন গেল। এখন আমরা হচ্ছে একটা ম্যাথ করি যেটা বোর্ডে আসছে, এতটুকু কি সবাই বুঝছি? যদি বুঝে থাকি ভার্নিয়ার স্কেল কেন ইউজ করি, কিভাবে আসছে এন্ড কিভাবে ম্যাথটা করছে, যদি এটা বুঝে থাকি তাহলে আমাকে একটু কমেন্টে বলি যে হ্যাঁ ভাইয়া বুঝছি, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাবো। আমাদের অনেক পড়া আছে আজকে, বুঝছো, তোমাদেরকে একটু অনেক কিছু পড়াতে যাচ্ছি। সবাই কি বুঝছো? আচ্ছা আনিকা বলছে ভাই আর একবার বলবেন। আনিকা একটু খেয়াল করো ভাইয়া, এই যে লাঠিটা মাপতেছিলাম না, এই লাঠিটা মাপার জন্য দেখলাম কি এটা হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে মানে 5-এর চেয়ে একটু বেশি হয়ে গেছে। এখন ঠিক কতটুকু বেশি হয়েছে এইটা মাপার জন্য আমরা এই স্কেলটা ব্যবহার করতে পারতেছি না, তখন আমাদেরকে ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয়েছে। কি হচ্ছে, কি স্কেল ব্যবহার করতে হয়েছে, ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয়েছে। তো ভার্নিয়ার স্কেল যখন ব্যবহার করতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের টোটাল 10টা ভাগ আছে। তো লাস্ট কোন জায়গাটা কোন দাগটা অতিক্রম করছে, এই লাঠিটা 5 নাম্বার দাগটা অতিক্রম করছে। সো এই জন্য রৈখিক স্কেলের পার্ট অথবা মূল স্কেলের পার্ট এম ইকুয়ালস টু কত হয়েছে 5 হয়েছে। এবং ভার্নিয়ার সমপাতন হচ্ছে কি, যে যেইটায় মিলতেছে ভার্নিয়ার স্কেলের দাগ এবং হচ্ছে মূল স্কেলের দাগ, যেই দাগে মিলতেছে ওইটা। তো কয় নাম্বারটা মিলছে, 4 নাম্বারটা। সো এই জন্য আমাদের এম হচ্ছে ভি হচ্ছে 4 আর ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট অথবা ভার্নিয়ার ধ্রুবক, যেটা আমরা কিভাবে বের করি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করছি। তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে এখানে 1 সেন্টিমিটার বলা ছিল, আর ভার্নিয়ার স্কেলের টোটাল 10টা ভাগ আছে, সো 1/10 মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। এই ভ্যালুগুলো সূত্রে বসাই দিছি, আমাদের দৈর্ঘ্য বের করে দিছে, বুঝছো। ওকে সবাই বুঝছে। ত্রুটি কি, ফারহানা প্রশ্ন করছে। ফারহানা ত্রুটিটা আমি আসতেছি ভাইয়া, ত্রুটিটা একটু পরে আসতেছি। ওকে তো চলো আমরা হচ্ছে আরেকটু সামনে যাই। একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা তোমরা সবাই পারবা না এখন, বলো এই ম্যাথটা কি তোমরা সবাই এখন পারবা না? এরকম ম্যাথ পরীক্ষাতে আসে, বুঝছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং এই টাইপের ম্যাথগুলো তুমি পরীক্ষাতে পাবা। সো এখন এখানে কি বলছে আসলে, একটা দণ্ডকে স্লাইড ক্যারির পাশে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার। এই যে একটা প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 4 সেন্টিমিটার, মানে হচ্ছে কি এম দেওয়া আছে না, প্রধান স্কেল পার্ট হচ্ছে এম, যেটা দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। এরপরে ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে, ভার্নিয়ার সমপাতন মানে হচ্ছে কি, ভার্নিয়ার সমপাতন মানে হচ্ছে আমাদের কাছে ভি দেওয়া আছে, বড় হাতের ভি 7। আর কি দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, সব দিয়ে দিছে ভাই, এটা খুবই সহজ, মানে সবকিছু দিয়ে দিছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়ালস হচ্ছে 0.1 মিলিমিটার। এখন একটা ঝামেলা আছে, এইখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আমার ভার্নিয়ার ধ্রুবকটা দিছে মিলিমিটার এককে আর আমার মূল স্কেলের পার্টটা দিছে সেন্টিমিটার এককে, ঠিক আছে। তো তুমি যদি একক সেম না লিখে যোগ করো তাহলে কিন্তু হবে না,
তুমি যদি একক সেম না রেখে যোগ করো তাহলে কিন্তু হবে না। তো তোমাকে কি করতে হবে, দুইটা একক আগে সেম করতে হবে, হয় দুইটাই মিলিমিটারে রাখতে হবে অথবা দুইটাই সেন্টিমিটারে রাখতে হবে। এইটা একটু ঝামেলা এখানে, যে তুমি যদি প্রশ্নটা না বুঝে ধুপ করে আনসার করে দিবা, একদম কনফিডেন্টলি ভুলটা আনসার করবা, ঠিক আছে? জাস্ট যদি সূত্র বসাই করে ফেলো একদম কনফিডেন্টলি ভুল হবে। কিরকম ভুল হবে, তুমি ধরো এইভাবে করা শুরু করে দিছো, ঠিক আছে, যে এল ইকুয়ালস টু আমরা জানি এম প্লাস বি ইন্টু বিসি। আমি কি করব, এল এর জায়গায় এম এর জায়গায় কত বসাবো, এম এর জায়গায় বসাবো হচ্ছে 4, বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় বসাবো হচ্ছে 7, বিসি এর জায়গায় কত বসাবো 0.1। আমার আনসার আসতেছে কত 4.7। এখন একক কি লিখবো, এইটা একটা ঝামেলা। সো এইভাবে হচ্ছে আমাদের হবে না, এইভাবে হচ্ছে আমাদের হবে না। আমাদের কি করতে হবে, আমাদেরকে আগে এই ইউনিটটাকে কনভার্ট করে নিতে হবে, মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। সো 1 মিলিমিটার আর 10 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার ইকুয়ালস হচ্ছে 10 মিলিমিটার। এই যে অনেকে সাকিব আল হাসান স্যার আমার ক্লাস করতেছে, খুবই ভালো লাগতেছে, আরাফিন নূর ক্লাস করতেছে, সবাই 4.7 সেন্টিমিটার 4.7 সেন্টিমিটার লিখতেছে। আসলে কি ঠিক লিখছে? উত্তর হচ্ছে না, সবাই ভুল করছে, সবাই ভুল করছে। আমি জানি যে সবাই এই ভুলটা করবে, দীপও ভুল করছে, সবাই ভুল করতেছে। তো দেখো এখানে যেটা করতে হবে, এই 0.1 মিলিমিটারটাকে আবার 10 দিয়ে ভাগ করে নিতে হবে। 10 দিয়ে ভাগ করলে আমার কত আসবে, 0.1 ডিভাইডেড বাই 10, মানে হচ্ছে 0.01 সেন্টিমিটার। কারণ আমি আবার বলতেছি যে এইভাবে করলে হবে না, আমাদেরকে এককটা কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? সাকিব আল হাসান খুবই চালাক, যখনই দেখছে সে ভুল করছে তারপর সঠিক অ্যান্সারটা বলতেছে সেরা। তো এখন কথা হচ্ছে এম আমাদের কাছে সেন্টিমিটারে আছে, সো আমার এইটাকেও সেন্টিমিটারে নিতে হবে, বুঝছো? তাহলে এখন আমি সূত্রটা ইউজ করতে পারি, তাই না? এখন আমি সূত্রটা ইউজ করলে কি হবে, এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু হচ্ছে ভিসি। আমাদের এম কত, এম হচ্ছে 4, প্লাস ভি কত, ভি হচ্ছে 7, ইন্টু ভিসি কত 0.01। এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 4.07 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? তো যারা যারা ভুল করছো ভুল থেকে শিক্ষা নাও, যারা যারা ভুল করছো তারা হচ্ছে ভুল থেকে শিক্ষা নাও। কেন স্যার? কারণ হচ্ছে স্যার আপনি যখন ধরেন আপনি হচ্ছে কিভাবে বুঝাবো, একক সেম না রাখলে কেন যোগ করতে পারবা না এটা বুঝো আগে। তুমি যদি বাজারে যাও, হ্যাঁ, তুমি বাজারে গিয়ে তুমি ধরো হচ্ছে দোকানদারকে দিলা 100 টাকা, কত টাকা 100 টাকা, তুমি জিনিস কিনলা হচ্ছে 50 টাকার। এখন তুমি কত টাকা ফেরত পাবা, অবশ্যই 50 টাকা ফেরত পাবা। এখন দোকানদার যদি তোমাকে 50 পয়সা ফেরত দেয়, তুমি কি করবা, দোকানদারের ধরে মারবা না? মারবা না? মারবাই তো, যে কিরে ভাই আমি 100 টাকা দিছি 50 টাকার জিনিস নিছি, তুমি আমাকে 50 টাকা না ফেরত দিবা, তুমি আমাকে 50 পয়সা কেন দিবা, এটা বলবা না? তার মানে কি, তার মানে তুমি যে এককটা দিবা ওই এককেই তো ফেরত চাবা, তুমি টাকা দিলে টাকাতে ফেরত চাবা। তো তুমি যদি 50 টাকা 100 টাকা দিয়ে 50 টাকার জিনিস কেনার পরে তোমাকে দোকানদার 50 পয়সা দেয়, তুমি মারবা না ধরে? তো একইভাবে এখানে সেন্টিমিটারের সাথে তুমি মিলিমিটার কেমনে যোগ করবা বাবা? তোমাকে মিলিমিটারকে আগে সেন্টিমিটারে নিতে হবে, তারপরে দুটো যোগ করতে হবে, বুঝছো? বুঝতে পারছো? ওকে, অনেকেই আনসার দিচ্ছে অফকোর্স। আচ্ছা চলো, বুঝছো? তাহলে আমার সামনের দিকে আগাই। হ্যাঁ, এরপরে দেখি এরকম আর কোনো ম্যাথ আছে কিনা। ভার্নিয়ার ধ্রুবকের আর কোনো ম্যাথ আমাদের করতে হবে না, আই গেস। এখানে আরেকটা ম্যাথ আছে, এটা তো সবকিছু দেওয়া আছে, বাট এইখানেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা মিলিমিটার ইউনিটে আছে, এটা হচ্ছে সেন্টিমিটার ইউনিটে আছে। সো তুমি এখানে এইটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিবা, বুঝছো? এটাকে কি করবা, সেন্টিমিটারে কনভার্ট করে নিবা, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলেই হয়ে যাবে, বুঝছো? ওকে, এরপরে স্ক্রু গজ। আমরা ভার্নিয়ার স্কেল থেকে মূলত আমাদের পরীক্ষাতে অতটুকুই প্রশ্ন আসে যে ভার্নিয়ার স্লাইড ক্যালিপাসের দৈর্ঘ্য নির্ণয় অথবা স্লাইড ক্যালিপাস দিয়ে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। এম ভি ভিসি তিনটা জিনিস জানলে তুমি হচ্ছে দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা। অনেক সময় তোমাকে দৈর্ঘ্য দিয়ে দিবে এবং বাকি দুটো দিয়ে দিবে, যে কোনো একটা বের করতে বলবে, সেটাও পারবা আশা করি। এখন কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে ভাইয়া? যদি মিলিমিটারকে সেন্টিমিটার নেই তাহলে কি হবে? অবশ্যই হবে আনিকা, বাট তোমাকে হচ্ছে দুইটা সেম রাখতে হবে। এইটার তুমি দুইটাকেই মিলিমিটারে রাখো অথবা দুইটাকেই সেন্টিমিটারে রাখো, বুঝছো? আচ্ছা, এখন
আমরা হচ্ছে স্ক্রু গজ নিয়ে কথাবার্তা বলবো। সো স্ক্রু গজ কিসের জন্য ব্যবহার করা হইতো দেখি কমেন্টে কারো মনে আছে কিনা। আমি একদম শুরুতে দেখাইছিলাম এটা, যে স্ক্রু গজ কেন ব্যবহার করা হয়। আচ্ছা, ফারহানা বলছে প্রশ্নটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা, প্রশ্নটা নোট করার তো টাইম দিতে পারবো না, তুমি হচ্ছে একটু স্ক্রিনশট নাও, কারণ আমাদের আরো অনেকগুলো জিনিস পড়তে হবে, বুঝছো? এটা একটু স্ক্রিনশট নাও। এখন কথা হইল স্ক্রু গজ, স্ক্রু গজ এটা কি কাজে ব্যবহার করা হইতো মনে আছে কারোর? মনে আছে কারোর? ত্রুটি করাবো, ত্রুটি হচ্ছে লাস্টে, মানে এইটার পরে স্ক্রু গজের পরের টপিকটা হচ্ছে ত্রুটি। নাবিহা আল জাহারা এই ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। ভার্নিয়ার স্কেল দিয়ে আর কিছু আসে না আসলে, না আসবে না, এর বাইরে কিছু আসবে না, এরকমই আসবে, এরকমই আসবে। বাট তোমাকে হয়তো অনেক সময় দৈর্ঘ্যটা দিয়ে দিবে, এ ভি অথবা ভিসি বের করতে বলতে পারে, অথবা মানে তিনটা, এখানে চারটা টার্ম আছে না তোমার সূত্রে, এল এম ভি ভিসি, যে কোনো তিনটা দিয়ে দিবে আর একটা তোমাকে বের করতে হবে কষ্ট করে, এটাই আসে, বুঝছো? অতি সূক্ষ্ম জিনিস মাপার জন্য, সুজানা মেহজাবিন বলছে অতি সূক্ষ্ম জিনিসের ব্যাস নির্ণয় করার জন্য, তাই না? এই যে সাফিয়া বলছে রেডিয়াসের মেজারমেন্টের জন্য, লাইবা হিমুন বলছে ব্যাস মাপতে, অতি সূক্ষ্ম ব্যাসার্ধ নির্ণয়ের জন্য। আরে লাইবা হিমুন তো হচ্ছে ক্লাস 10-এ মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকেই বলতেছে ব্যাস মাপার জন্য, ব্যাস মাপার জন্য, ব্যাস মাপার জন্য, অতি সূক্ষ্ম ব্যাস মাপার জন্য, মানে খুব ছোট কোনো কিছুর ব্যাস মাপার জন্য। ধরো তোমার কাছে অনেক ছোট একটা জিনিস আছে, ওইটার ব্যাস মাপার জন্য তুমি হচ্ছে অতি সূক্ষ্ম ব্যাস পরিমাপ করার জন্য আমরা হচ্ছে স্ক্রু গজ ব্যবহার করি, ঠিক আছে? এখন বাচ্চারা আমাদের কাছে সব মানে একটা খুবই আমাদের একটা মানে কমন মিস্টেক আছে বা কমন একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে আমরা সবকিছু গোল গোল কোনো কিছু দেখলে ওটা আমরা বৃত্ত বানাই ফেলি। মানে আমরা একটা গোল কোনো কিছু দেখছি মানে হচ্ছে এটা বৃত্ত, মানে গোল কোনো কিছু দেখছি মানে বৃত্ত, বাট এটা কিন্তু না, সব গোলক বৃত্ত না। গোলক কোনো কিছু হলে ওটাকে আমরা গোলক বলবো ফার্স্টে, এবার বৃত্ত হওয়ার জন্য কিছু স্পেসিফিক আরো কিছু বৈশিষ্ট্য আছে তার, ঠিক আছে? তো সব গোলক কিন্তু বৃত্ত না ফার্স্ট অফ অল, ঠিক আছে? বৃত্ত আর গোলক কিন্তু সেম জিনিস না, মানে গোল দেখতে এই জন্যই ওটা বৃত্ত এরকম না। ডিমও কিন্তু গোলক আকৃতির, ডিম্বাকৃতির, ডিম বলি না, ওটাকে কিন্তু একটা গোলক হিসেবেই চিন্তা করা হয়। তারপর সিলিন্ডার দেখছো তোমরা, সিলিন্ডার, সিলিন্ডার কিরকম হয় জানো? ধরো এই একটা, উপরে একটা গোলক নিচে একটা গোলক, এন্ড হচ্ছে এই যে গ্যাসের সিলিন্ডার সবাই দেখছো, সবার বাসাতেই আছে আশা করি। এই হচ্ছে একটা সিলিন্ডার, এটা কি? এটা হচ্ছে সিলিন্ডার। এটারও তো ব্যাস আছে তাই না? এই সিলিন্ডারেরও তো ব্যাস আছে। তারপর আমরা যে কারেন্টের তার ইউজ করি, তার, এই তারের প্রস্থ হচ্ছে, যদি তারকে কাটি তাহলে তারের সামনেও এরকম একটা গোলক বৃত্তাকার কোনো কিছু একটা দেখা যাবে। তারের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা যে সূত্রটা ইউজ করব সেটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। সো গোলক, বৃত্ত, সিলিন্ডার, বেলন, উপবৃত্ত, পরাবৃত্ত এগুলা কিন্তু এক জিনিস না, বুঝছো? এখন সিলিন্ডার আর বেলন হ্যাঁ একই জিনিস অবশ্য। এখন আসো যে আমাদের এই স্ক্রু গজ দিয়ে এই জিনিসগুলোর ব্যাস কিভাবে নির্ণয় করে আসলে। আমরা ভার্নিয়ার ক্যালিপাস দেখছি, আমরা এখন একটু স্ক্রু গজটাও দেখি। এই হচ্ছে স্ক্রু গজ, ঠিক আছে? এইটা হচ্ছে একটা স্ক্রু গজ। এই স্ক্রু গজের কয়েকটা পার্ট থাকে। কি কি পার্ট থাকে? স্ক্রু গজের কয়েকটা পার্ট থাকে। এই যে একটা স্কেল দেখছো, এই যে ঘুরে, যে এই যে ঘুরতেছে সুন্দর মতো আরামসে ঘুরতেছে, এটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। এটার নাম কি? বৃত্তাকার স্কেল। আর এই যে দেখছো একটা স্কেল, এই যে এটা হচ্ছে রৈখিক স্কেল, যেটা নড়ে না, ফিক্স থাকে, ওইটা হচ্ছে কি? রৈখিক স্কেল। আর এই যে যেই স্কেলটা ঘুরতেছে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। কি? বৃত্তাকার স্কেল, বুঝছো? তো স্ক্রু গজ দিয়ে ধরো আমরা এই জিনিসটার ব্যাস মাপতে চাই, কি করতে চাই? এই জিনিসটার ব্যাস মাপতে চাই। আমি হচ্ছে কি করব, এটাকে নিয়ে আসবো এখানে, এখন এটাকে আমি লাগাই দিব, তাই না? এটাকে আমি হচ্ছে কি করব, লাগাই দিব, এই যে লাগাই দিলাম পুরোপুরি।
এখন আমি এটার ব্যাস মাপতে পারবো আমার রৈখিক স্কেলে যে পার্টটা দেখতে পারতেছো, দেখা যায়, দেখা যাচ্ছে, দেখতে পারো? এই এখন কিভাবে কোন সূত্র দিয়ে আমি হচ্ছে এটার ব্যাস মাপবো, এই সূত্রটা আগে একটু দেখি। আর আরিসা বলছে যে এটা দিয়ে কি মাপে, এটা আমি বলে দিছি ক্লাসের শুরুতে। আরিসা, এটা দিয়ে হচ্ছে এই যে সিলিন্ডার আকৃতির বা যে কোনো কোনো কিছুর ব্যাস মাপা হয়, ব্যাস। ঠিক আছে, চলো এখন আমরা হচ্ছে স্ক্রু গেজ, এটাতে আমরা দেখলাম যে দুইটা পার্ট থাকে, তাই না? এটার একটা বৃত্তাকার স্কেল থাকে, একটা থাকে হচ্ছে বৃত্তাকার স্কেল, আর একটা থাকে হচ্ছে রৈখিক স্কেল। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি হচ্ছে দেখি যে স্ক্রু গজ দিয়ে ব্যাস নির্ণয়ের সূত্র, সূত্রটা কি, যে ডি ইকুয়ালস টু সি, সরি, ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি। ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি। দেখতে ওই যে আমাদের ভার্নিয়ার স্কেলের মতোই না? ভার্নিয়ার স্কেলের মতোই না? না, যারা হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট আসো, তোমরা ক্লাসটা না করলেও চলবে, তোমরা এই জিনিসগুলো অলরেডি জানো। এটা আমাদের ফ্রি স্টুডেন্টদের জন্য, যারা আমাদের কোর্সে এনরোল নাই তাদের জন্য, তারা এগুলো কোনো পড়ে নাই হয়তো, বা তাদের জন্য একটু জাস্ট আমরা দেখাচ্ছি যে আমরা আসলে অনলাইন ব্যাচে কিভাবে পড়াই। তোমরা তো এই জিনিসগুলো অলরেডি পারো ভাইয়া, বুঝছো? এখন চলো আমরা দেখি যে এইখানে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। এইখানে আমাদের যে এল আছে, এই এলটা হচ্ছে কি জানো? এলটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট, বা রৈখিক স্কেলে আসলে কত দেখাচ্ছে ওই জিনিসটা। আর সি হচ্ছে আমাদের বৃত্তাকার যে স্কেলটা আছে ওইটার পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট। আর আমাদের এলসি যেটা আছে, এলসি এটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট অথবা ন্যূনাঙ্ক, লঘিষ্ঠ গণন অথবা ন্যূনাঙ্ক বলা হয় এটাকে, ন্যূনাঙ্ক। এইটা বের করার জন্য একটা সূত্র আছে, বুঝছো? এইটা বের করার সূত্র হচ্ছে পিচ পি ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন। এখন অনেকে আবার একটু কনফিউজড হয়ে যাবে যে ভাইয়া পিচ জিনিসটা আসলে কি, পিচ কি, এটা অনেকের প্রশ্ন। সো পিচ হচ্ছে বৃত্তাকার স্কেলের একবার পূর্ণ ঘূর্ণনের জন্য, বৃত্তাকার স্কেলের একবার পূর্ণ ঘূর্ণনের জন্য রৈখিক স্কেলের সরণ। আচ্ছা, এখন আমি জানি যে এটা অনেকে হচ্ছে রিলেট করতে পারবে না, এই লাইনটা দেখে পিচটা রিলেট করা যাবে না, বাট এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, নাবিহাল যারা বলছে প্রধান স্কেল আর রৈখিক স্কেল কি সেম, হ্যাঁ প্রধান স্কেল আর রৈখিক স্কেল সেম জিনিস, বুঝছো? সো এই যে এতটুকু সবাই লিখছো, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই যে আসলে পিচ জিনিসটা কি, এবং পিচ আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা থেকে কিভাবে হচ্ছে আমরা এলসি অথবা লঘিষ্ঠ গণন অথবা ন্যূনাঙ্ক এটা বের করতে পারি, এটা হচ্ছে দেখাই। এটা বুঝছো সবাই? এই তো প্রাপ্তি বলছে স্যার আমার কমেন্ট আপনি দেখতে পান না।
কি বলছো তুমি ভাইয়া? আমরা এখন একটু পিচটা দেখে আসি। আমি ধরো এইটা নাই এখানে, ঠিক আছে, এই বৃত্তাকার স্কেলটা একদম পুরা লাগানো আছে, ঠিক আছে। এখন এইখান থেকে রৈখিক স্কেল যেটা ছিল, এই যে এইটার কোনো দাগ দেখা যায়? সবাই আমাকে একটু কমেন্টে এটার উত্তর দিবা, ঠিক আছে, যে এইখানে কি রৈখিক স্কেলের কোন দাগ তুমি দেখতে পারতেছো? রৈখিক স্কেলের কোন দাগ কি তুমি দেখতে পারতেছো? আমি, আচ্ছা সাবিহা, তুমি যদি অনলাইন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, এটা অলরেডি তোমাদের করা হয়েছে, তুমি সেখানে তোমার তোমার ইয়েতে রেকর্ডেড পাবা এই ক্লাসটা। তুমি একই প্রশ্ন বারবার করতেছো, বারবার করতেছো। এইখানে দেখো, এই যে আমাদের যে মূল স্কেলটা, এই মূল স্কেলটার কোনো দাগ দেখা যাচ্ছে কি? সরণ কি ডিসটেন্স না, সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর ডিসটেন্স হচ্ছে দূরত্ব। দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা বেসিক পার্থক্য। না সামি দেখা যাচ্ছে না, সাহারিয়ার সামি বলছে স্যার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এটা তখনই দেখা যাবে যখন হচ্ছে আমি এটাকে সরাবো, তখন হচ্ছে একটা একটা করে দাগ আসবে। তুমি দেখো, আমি যদি হচ্ছে এটাকে একবার 0 থেকে 0 নিব, ঠিক আছে, আমি হচ্ছে এটা কোথায় আছে, এটা হচ্ছে এইখানে আছে, এই যে এইখানে আছে, একদম মিলে আছে, হ্যাঁ এখানে আছে। এখন আমি এটাকে ঘুরাবো, পুরা ঘুরাই আবার হচ্ছে এখানে নিয়ে আসবো, আমরা হচ্ছে 0-তে রাখি, একদম 0-তে রাখি, এই যে 0, ঠিক আছে, একদম 0-তে রাখছি, এটা 0, একদম দেখছো মিলাই 0-তে রাখছি, তখন কিন্তু রৈখিক স্কেলের কোনো পার্ট দেখা যাচ্ছে না। এখন আমি এটাকে ঘুরাবো, এটাকে ঘুরায় আবার 0-তে আনবো, সো আমি হচ্ছে ঘুরাচ্ছি, আমি ঘুরায় আবার 0-তে আনবো, আবার 0-তে আনবো, এই যে আবার 0। এখন দেখো একটা দাগ বের হয়ে গেছে, দেখছো আমি পুরাটাকে ঘুরাইছি, ঘুরাই হচ্ছে 0-তে আনছি, 0-তে আনার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা দাগ বের হয়ে গেছে, মানে একটা দাগ বের হয়ে গেছে। তার মানে এই বৃত্তাকার স্কেলটা পুরাটা একবার ঘুরে আসছে, 0 থেকে আবার ঘুরে টুরে 0-তে আসছে, তখন রৈখিক স্কেলে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি। কটা দাগ দেখতে পাচ্ছি? একটা দাগ দেখতে পারতেছি। কটা দাগ দেখতে পারতেছি? একটা দাগ দেখতে পারতেছি। তার মানে এই স্ক্রু গজের জন্য পিচ হচ্ছে 1, এই স্ক্রু গজের জন্য পিচ হচ্ছে 1, এইটার যে ক্ষুদ্রতম ভাগ সেইটা যদি মিলিমিটার হয়, তাহলে 1 মিলিমিটার হচ্ছে এই স্ক্রু গজের জন্য পিচ। আর বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা আছে, এখানে টোটাল 50টা ভাগ আছে, সো আমাদের 50টা ভাগ আছে এই বৃত্তাকার স্কেলের। সো এইটার জন্য আমাদের এল অথবা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50, আর আমাদের এটার জন্য পিচ হচ্ছে 1 মিলিমিটার। সো এইখান থেকে আমি কিন্তু আরামসে আমাদের লঘিষ্ঠ গণন অথবা এলসি অথবা লিস্ট কাউন্ট অথবা ন্যূনাঙ্ক এটা বের করে ফেলতে পারবো, বুঝছো? এইটা বের করে ফেলতে পারবো। যতবার ঘোরানো হবে তত দাগ হবে। হ্যাঁ, এই দাগটার মানেই হচ্ছে পিচ না ফিউল, এটার মানেই হচ্ছে পিচ। এটা একবার ঘুরে আসলে যতগুলো দাগ দেখা যাবে, ঠিক ওইটাই হচ্ছে এই স্ক্রু গজের জন্য পিচ। একবার যদি পুরাটা ঘুরে আনি বৃত্তাকার স্কেলকে, তাহলে রৈখিক স্কেলে যতগুলো দাগ দেখাবে ওটা হচ্ছে পিচ, বুঝছো? না সাহারিয়ার আমি বৃত্তাকার স্কেলে সর্বদা 50টা ভাগ থাকবে না, এটা হয়তো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, এটা হয়তো চেঞ্জ হইতে পারে। নাবিহা আল জাহারা, পিচ হচ্ছে এই বৃত্তাকার স্কেলটাকে একবার সম্পূর্ণ ঘুরাইলে রৈখিক স্কেলে যতগুলো দাগ দেখা যাবে সেইটা, ওটাকে আমরা পিচ বলি। এবং এই পিচকে যদি হচ্ছে আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমরা কি পাবো? তাহলে হচ্ছে আমরা ন্যূনাঙ্ক অথবা লিস্ট কাউন্ট পাবো, ঠিক আছে। এখন চলো ম্যাথ দেখি। তাহলে আমরা পিচ কি কিভাবে বের করবো এটা বুঝতে পারছি। আমরা ন্যূনাঙ্ক কিভাবে বের করতে পারি? পিচকে আমরা হচ্ছে যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমরা ন্যূনাঙ্ক বের করে ফেলতে পারবো। আর এল তো রৈখিক স্কেলের পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। এখন আমাদের কাছে যে কোনো কয়েকটা 2টা বা 3টা জিনিস দেওয়া থাকবে, এইটা দেওয়া থাকবে, এইটা দেওয়া থাকবে, এইটা দেওয়া থাকবে, এইটা বের করতে বলতে পারে, অথবা বাকি 3টা দেওয়া থাকবে, এইটা বের করতে বলতে পারে, অথবা এই 3টা দেওয়া থাকবে, এইটা বের করবে, মানে যে কোনো 3টা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, এতটুকুই, বুঝছো? আচ্ছা, এখন চলো আমরা হচ্ছে এই টপিকের আমাদের স্ক্রু গজের যে টপিকটা, এখান থেকে বেশ কিছু ব্যাস অথবা ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। সো ওই সূত্রগুলো যদি আমরা না জানি, তাহলে হচ্ছে আমরা ওইগুলো ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারবো না। সো ওইগুলোর ক্ষেত্রফল একটু দেখি, ঠিক আছে। শাহানাজ, আজকের ক্লাস তো সরণ বা গতির ক্লাস না বাবা, তুমি টপিকটা দেখছো না।
আজকের ক্লাসের টপিক রিলেটেড প্রশ্ন করবা ভাইয়া, বৃত্তাকার স্কেল এক পাল ঘুরলে কত মিলিমিটার বা সেন্টিমিটার পাবো? ওই যে যতগুলো দাগ দেখা যাবে, এটা তো তুমি হচ্ছে দুই দাগ, হ্যাঁ দুইটা দাগ বের হলে পিচ হচ্ছে 2 মিলিমিটার অথবা 2 সেন্টিমিটার, মানে যেই স্কেলের দুইটা দাগ বের হবে ওই স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কি সেন্টিমিটার না মিলিমিটার, এর উপর ভিত্তি করে ওইটা হচ্ছে 2 সেন্টিমিটার অথবা 2 মিলিমিটার হবে, বুঝছো? এখন কথা হচ্ছে যে আমাদের একটা ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, যেমন হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এ ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক আছে? এখানে আমাদের আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর পাই হচ্ছে 22/7 অথবা 3.1416, যে ভ্যালুটা আমরা ইউজ করি। এই ক্ষেত্রফলের আরো একটা সূত্র আছে, তারের পৃষ্ঠতলের ক্ষেত্রফলেরই আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে a ইকুয়ালস টু 1/4 পাই ডি স্কয়ার। ডি হচ্ছে ব্যাস, যখন আমি ব্যাস নিচ্ছি তখন হচ্ছে আমাদের 1/4 হয়ে যাচ্ছে। ডি হচ্ছে ব্যাস, আর পাই তো বললামই। কেন হচ্ছে 1/4 হয়, এটা জাস্ট আর এর জায়গায় আমরা d/2 বসাবো। আমরা জানি যে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, এটা সবাই জানি, সবাই এটা জানি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। সো আর এর জায়গায় যদি হচ্ছে আমরা d/2 বসাই, তাহলে উপরে হচ্ছে ডি স্কয়ার চলে আসে আর নিচে হচ্ছে 2 স্কয়ার মানে 4 চলে আসে, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, যেটা সেটাই হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য ব্যবহার করা হয়। এরপরে আসে আমাদের পরীক্ষায় গোলকের ক্ষেত্রফল। ফোর পাই আর স্কয়ার। তারপরে আসে গোলকের আয়তন। তারপরে আসে হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল। যে কোনো ক্ষেত্রফলকে কিন্তু এ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে সিলিন্ডারের আয়তন। আমি আয়তনের জায়গায় এ লিখে ফেলছি ভুলে, খুবই সরি। আয়তন হচ্ছে ভি। ঠিক আছে, এখন অনেকে আবার বলবা যে ভাইয়া সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনের যে সূত্র আর ক্ষেত্রফলের যে সূত্র, এখানে এইচ আছে, এইচটা কি? এইচটা হচ্ছে এই যে সিলিন্ডার আঁকছিলাম না, মনে আছে? এই যে সিলিন্ডারের যে উচ্চতা, এই যে উচ্চতা, এটা হচ্ছে এইচ, ঠিক আছে? আর ব্যাসার্ধ হচ্ছে এই গোলক দুটার যে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে গোলকের যে ব্যাসার্ধ, ওটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ হিসেবে আমরা চিন্তা করি, ঠিক আছে? প্রস্থচ্ছেদ হচ্ছে মানে এইভাবে, ধরো এই জিনিসটাকে তুমি যদি এইভাবে কাটো, এই বরাবর কেটে ফেলো, তাহলে হচ্ছে সামনে যেই গোল জিনিসটা দেখতে পারবা, এই যে এই যে জিনিসটা, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ বলে, বুঝছো? ওকে, বৃত্তের ক্ষেত্রফলের নিচেরটা কিসের সূত্র? চোখ বন্ধ কেন, চোখ খুলতে হবে, সবগুলাই ক্ষেত্রফলের সূত্র। এইটাও ক্ষেত্রফলের সূত্র যখন হচ্ছে ব্যাস দেওয়া থাকবে, যখন ব্যাস দেয়া থাকবে। আর এই পাই আর স্কয়ার হচ্ছে যখন ব্যাসার্ধ দেয়া থাকবে, বুঝছো? জাস্ট ব্যাস দেওয়া থাকলে 1/4 পাই ডি স্কয়ার হয়ে যাবে। তুমি এইটা দিয়েও ব্যাস দেওয়া থাকলেও করতে পারবা, আলটিমেটলি তোমাকে আর এর জায়গায় d/2 বসাই নিতে হবে, মানে ডিটা যদি আনতে হয়, বুঝছো? এই জন্য একবারে দেখাইছি। 22/7 এটা বুঝি নাই। পাইয়ের মান 3.1416 জানো না? এটা এটা হচ্ছে আমরা ধরে নেই অনুমেয় মান, বাট পাইয়ের 22/7 এটা ক্যালকুলেটরে চাপবা, 22/7 লিখবা, তাহলে দেখবা যে এরকম একটা বড় ভ্যালু আসে 3.14 সামথিং, ঠিক আছে? এই যে ভ্যালুটা আসে এটাই মূলত হচ্ছে পাইয়ের ভ্যালু, বুঝছো? আচ্ছা, তারের প্রস্থচ্ছেদ, এটা অনেকে বুঝতেছে না। তারের প্রস্থচ্ছেদ মানে হচ্ছে বাবা
একটা তারকে যখন কাটবা তখন তারটা দেখতে এইরকম লাগবে, দেখো এই যে, বাসায় তার থাকলে একটু কেটে দেখবা, হ্যাঁ এই যে এরকম সামনের অংশটা দেখতে হচ্ছে এইরকম লাগে, এই জন্য এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ, বুঝছো? আচ্ছা, তো আমরা সিলিন্ডারের সূত্রগুলো দেখলাম, গোলকের গুলো দেখলাম, আরো কিছু সূত্র আছে, সেটা হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তু তো বুঝো না, যেমন ইট হচ্ছে একটা ঘনবস্তু, ঠিক আছে? ঘনবস্তুর এক পৃষ্ঠের ক্ষেত্রফল a স্কয়ার, ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার। অনেকে আবার বলবে ভাইয়া ঘনবস্তু কিরকম দেখতে, একটু দেখান। এই যে ঘনবস্তু, এটা হচ্ছে একটা ঘনবস্তু। ঘনবস্তুর 6টা তল থাকে, প্রত্যেক তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, যেহেতু 6টা তল থাকে তাই 6a স্কয়ার। এই ফর্মুলাগুলো আমাদের ত্রুটির ম্যাথে লাগে, আবার হচ্ছে স্ক্রু গজ দিয়ে যদি ব্যাস নির্ণয় করতে বলে সেক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাগুলোর জন্য আমাদেরকে লাগে অনেক সময়, বুঝছো? এই যে আচ্ছা, এখন আর আয়তকার কোন বস্তুর ক্ষেত্রফল তো তোমরা সূত্র জানোই, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা আশা করি সবাই জানো। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহু স্কয়ার। বাহুর স্কয়ার, বুঝছো? এতটুকুই। এটা হচ্ছে স্ক্রু গজের সবকিছু, মোটামুটি স্ক্রু গজের এই সূত্রগুলো জানলে স্ক্রু গজ দিয়ে তুমি হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা, বুঝছো? সাকিব আল হাসান বলছে সূত্রগুলো কি বইয়ে নাই? সম্ভবত বইয়ে নাই, টেক্সট বইয়ে সম্ভবত এই সূত্রগুলা নাই, এই জন্য হচ্ছে লিখে দিলাম, চাইলে লিখে নিতে পারো, বুঝছো? এখন হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব, মানে আমাদের হচ্ছে ত্রুটি। ঘনক আর ঘনবস্তু একই রে স্যার আর স্বামী, বুঝছো? চলো সামনের দিকে যাই তাহলে। এখানে দেখো একটা ম্যাথ আছে, ম্যাথে বলা হয়েছে কি একটা স্ক্রু গজ দ্বারা একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করার সময় ব্যাস পাওয়া গেল এত, ক্ষেত্রফল নির্ণয় করো। এই হচ্ছে আমাদের ব্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে? ব্যাস, মানে হচ্ছে ডি দেওয়া আছে, ডি ইকুয়ালস হচ্ছে 7 মিলিমিটার, ঠিক আছে? থাকলো। তো আমরা জানি এটা কিসের, তারের বলছো না, তার, তার হচ্ছে কি একটা বৃত্তাকার জিনিস। তো ব্যাস যদি দেওয়া থাকে, যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার, এই সূত্র দিয়ে। তো ডি দেওয়া আছে আমার কাছে ব্যাস, আমি আবারও দেখাই এই যে সূত্রটা, দেখো যখন ব্যাস দেওয়া থাকবে তখন আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, 1/4 পাই ডি স্কয়ার। আমি তাইলে সরাসরি তাড়াতাড়ি করে ফেলতে পারবো, নাইলে হচ্ছে পাই আর স্কয়ার দিয়ে করতে হবে, আবার হচ্ছে ব্যাসের জায়গায় ব্যাসার্ধর জায়গায় ব্যাস বসাইতে হবে, 2 দিয়ে ভাগ টাগ করতে হবে, অনেক ঝামেলা। এত ঝামেলা কে করবে বলো? এত ঝামেলা করার দরকার নাই, আমরা হচ্ছে ডিরেক্ট কি করতে পারি, ডিরেক্ট আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করতে পারি যদি আমাদের কাছে ব্যাস বলা দেওয়া থাকে প্রশ্নে, বুঝছো? তাহলে ব্যাস হচ্ছে 7 মিলিমিটার, ওটা আমরা বসাবো, এবং পাই এর ভ্যালু তো আমরা জানি, সো করে ফেলি 1/4 ইন্টু হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে 7 স্কয়ার, তাহলে কত আসে? $38.48 মিলিমিটার স্কয়ার। আমাদের যে আনসারটা আসবে এটা কিন্তু মিলিমিটার ইউনিটে আসবে, কিসে আসবে? মিলিমিটারে, কারণ আমাদের ব্যাস দেওয়া ছিল হচ্ছে মিলিমিটারে, বুঝছো?
কেউ কি আনসারটা বের করছো? এই যে একজন বের করছে, নাফিউল মুরসালিন, 38.48 মিলিমিটার। বুঝছো? এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার সূত্র দিয়ে আমরা বের করতে পারবো যখন হচ্ছে আমাদের কাছে ব্যাস দেওয়া থাকবে। এখন কেউ যদি ব্যাস এটাকে ব্যাসার্ধ ধরে পাই আর স্কয়ার দিয়ে করে ফেলো এরকম ধূপ করে, যে ভাইয়া পাই আর স্কয়ার শেষ 3.1416 ইন্টু 7 স্কয়ার, তাহলে অনেক বড় একটা আনসার আসবে। এবং এটা হচ্ছে তোমাকে পরীক্ষায় আসলে তুমি যদি এইভাবে করো তাহলে স্যার কি করবে জানো? এরকম ভাবে কেটে দিবে, এরকম ভাবে কেটে দিবে। কারণ এখানে কি বলছে? এখানে বলছে ব্যাস, এখানে বলছে হচ্ছে ব্যাস, এটা ব্যাস বলছে, ঠিক আছে? ব্যাস বলছে, ব্যাসার্ধ বলে নাই। ব্যাসার্ধ বললে পাই আর স্কয়ার দিয়ে করলে হইতো, আর ব্যাস বললে আর এর জায়গায় d/2 বসাই দিতে হবে। বুঝছো? তখন হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার চলে আসবে। কারণ আমরা জানি যে আমাদের ডি হচ্ছে 2 ইন্টু আর, অথবা আর ইকুয়ালস টু হচ্ছে d/2। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এই জিনিসগুলো সবাই ছোটবেলা থেকে জেনে আসছো না? আচ্ছা, একজন বলছে মিলিমিটার স্কয়ার কেন? ক্ষেত্রফলের ইউনিট সবসময় বর্গ ইউনিটে হয়। মিটার থাকলে মিটার স্কয়ার হইতো, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কয়ার হবে, আর যেহেতু হচ্ছে এখানে মিলিমিটার আছে তাই মিলিমিটার স্কয়ার। তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো ভাইয়া, তুমি যদি হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা তো ছোটবেলা থেকে তোমরা জানো। ধরো এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এই আয়তক্ষেত্রটা তোমার কাছে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এটা হচ্ছে বললো 10, এটা বললো 20, মানে 10 মিটার আর 20 মিটার। তখন ক্ষেত্রফল কিভাবে বের করবা? 10 মিটার গুণ হচ্ছে 20 মিটার। তাহলে এখানে দুইটা মিটারকেও তো তুমি গুণ করতেছো, 10 গুণ 20 হচ্ছে কত? 200। আর মিটার গুণ করলে কত হয়? মিটার স্কয়ার হয়। ঠিক আছে? এই জন্য হচ্ছে ক্ষেত্রফলের সময় সবসময় হচ্ছে কি হয়, আমাদের যে এককটা আসে এটা বর্গ এককে আসে। মিটার থাকলে মিটার স্কয়ার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কয়ার, এরকম ভাবে আসে। বুঝছো দীপ? মিলিমিটার স্কয়ার কেন আসছে বুঝছো? কারণ ক্ষেত্রফল বের করতেছি আমরা, তাই বর্গ এককে আসবে। ঠিক আছে, চলো এর পরের যে প্রশ্নটা আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে বলছে। তোমার কাছে পিচ এবং মূর্ণাঙ্ক দেওয়া আছে। তো আমরা কি জানছিলাম সূত্র? আমরা জানি যে আমাদের যে ন্যূনাঙ্ক লিস্ট কাউন্ট, এটা হচ্ছে আমাদের পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমার কাছে কি কি দেওয়া আছে প্রশ্নে? আমার কাছে দেওয়া আছে 2 মিলিমিটার পিচ, তার মানে আমাদের কাছে পি দেওয়া আছে, পিচ পি দেওয়া আছে। আর হচ্ছে ন্যূনাঙ্ক জিনিসটাই দেওয়া আছে, ন্যূনাঙ্ক এটা দেওয়া আছে হচ্ছে কি? এলসি। এখন একটু খেয়াল করো সবাই আবারও, এইখানে একটা ইউনিট আছে মিলিমিটারে আছে, এইখানে আরেকটা ইউনিট আছে হচ্ছে সেন্টিমিটারে। তাহলে আমাকে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নিতে হবে। সো যেহেতু এটা সেন্টিমিটার আছে, আমি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিই। তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে 2 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে নিলে জাস্ট 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে আমাদের 0.2 সেন্টিমিটার। এখন আমি ভ্যালুগুলা বসাইলেই এন বের করব। আমাকে বের করতে বলছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে হচ্ছে এন কত, এটা হচ্ছে বের করতে বলছে। তাহলে এন ইকুয়ালস টু, আচ্ছা আমি তোমাদেরকে ভেঙেই দেখাই, এখানে আর গুণন হবে তাই না? এন ইন্টু এলসি ইকুয়ালস টু, এলসির নিচে 1 আছে, তার মানে পি ইন্টু 1 পি। তাহলে এন ইকুয়ালস টু হবে হচ্ছে পি ডিভাইডেড বাই এলসি। সো পি হচ্ছে কত সেন্টিমিটার? 0.2 সেন্টিমিটার। আর এলসি হচ্ছে কত? 0.002। এখন তুমি এটা ক্যালকুলেশন করবা, 0.2 ডিভাইডেড বাই 0.002 কত আসে? 100। তাহলে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 100। ভাগ সংখ্যার কি কোনো একক থাকবে? ভাগ সংখ্যার কি কোনো একক থাকবে না, সেন্টিমিটার মিলিমিটার মিটার কিছুই হবে না। বুঝছো? ভাগ সংখ্যার কোনো একক থাকবে না। সো এখন আমাদের একটা এমসিকিউ আছে, এই এমসিকিউটা সবাই একটু আনসার করো তো, যে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ মানে এন দেওয়া আছে, ন্যূনাঙ্ক বি মানে এলসি দেওয়া আছে, আর স্ক্রু গজের পিচ হচ্ছে পি, এটা বলা আছে। কোনটা সঠিক? এই সূত্রগুলোর মধ্যে কোনটা হচ্ছে সঠিক? ঠিক আছে, আমাকে এইটা একটু বলবা, আমাকে এইটা একটু বলবা। আমি একটা পোল দিচ্ছি, দেখো
তোমাদের কাছে একটা পোল যাচ্ছে, তোমরা সবাই হচ্ছে এটা আমাকে একটু আনসার বলো, তারপরে আমরা ত্রুটির টপিকটা একটু হালকা করে দেখব, যতটুকু দেখা যায় আমরা হচ্ছে একটু ত্রুটির টপিকটা দেখব। আমাকে আগে এটার আনসারটা বলো, তারপর হচ্ছে আমরা একটু ত্রুটি করব, ত্রুটি। তো অনেকেই 100 ভাগ সংখ্যা বলতেছো, সবাই বুঝতে পারছো, বিষয়টা খুবই ভালো। আমাকে এইটার আনসারটা বলে দাও। ভাগ সংখ্যার একক নাই, নাবিলা নাবিহা এটাই বলছিলাম যে ভাগ সংখ্যা কি একক থাকবে, উত্তর হচ্ছে যে না, ভাগ সংখ্যার একক থাকবে না। বুঝছো, ভাগ সংখ্যার একক থাকবে না। এখন এইটা আমাকে বলো, দেখি তোমরা কি বুঝছো, আসলে কতটুকু বুঝতে পারছো, কতজন সঠিক আনসার দাও এটা একটু দেখি। ডি, রিদওয়ান হাসান বলছে ডি, সাকিব আল হাসান বলছে ডি। আচ্ছা, বলে দেখি। তোমাদের অবস্থা আসলে খুবই খারাপ, বুঝছো, তোমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। মাত্র 36% মানুষ সঠিক অ্যান্সার দিছে। এখানে বলছে যে বৃত্তাকার স্কুলের ভাগ সংখ্যা এ, মানে এন ইকুয়ালস হচ্ছে এ দেওয়া আছে, নুন্নাঙ্ক এলসি ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে বি, আর স্ক্রু গজের পিচ পি ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে সি। তাহলে আমরা সূত্র কি পড়ছি, সূত্র পড়ছি হচ্ছে এলসি ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই এন। তাহলে এলসি এর মান দেওয়া আছে হচ্ছে বি, পিচের মান দেওয়া আছে হচ্ছে এ, আর এন এর মান দেওয়া আছে হচ্ছে, সরি, পিচের মান দেওয়া আছে হচ্ছে সি, আর এন এর মান দেওয়া আছে হচ্ছে এ। তাহলে এখান থেকে আর গুণন যদি করি 1 ইন্টু সি হচ্ছে সি, আর এ আর বি গুণ করলে হচ্ছে এ বি, সি ইকুয়ালস হচ্ছে এ বি। বুঝছো, এখান থেকে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়, সঠিক অ্যান্সার হচ্ছে বি। তোমাদের পড়াশোনার অবস্থা কিন্তু খুবই খারাপ, তোমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। নাবিহা আল জাহারা ম্যাথটা করাই দিছে, এই যে পড়াশোনার অবস্থা খুবই খারাপ, পড়াশোনাটা এখনো শুরু করো। অলরেডি কিন্তু 1 মাস শেষ, আর 1 মাসেরও অনেক সময় শেষ, তো এখনো যদি পড়াশোনা শুরু না করো তাহলে কিন্তু সমস্যা। অনলাইন ব্যাচে এই চ্যাপ্টার শেষ হয়ে আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। অনেকে এইগুলা 3টা ক্লাসে 4টা ক্লাসে শেষ করছি, ঠিক আছে। তো যারা এখনো অনলাইন ব্যাচে যুক্ত হও নাই, যুক্ত হয়ে যেতে পারো। আমার মনে হয় অনেক ভালো করে জিনিসগুলো বুঝতে পারবা, একদম ভিজুয়ালাইজ করে করে ঠান্ডা মাথা সুন্দর করে বুঝবা। বুঝছো, আচ্ছা। এখন আসো, আজকে লাস্ট টপিক, আমরা ত্রুটির থিওরিটিক্যাল জিনিসটা আনসার মানে আলোচনা করবো আজকে ক্লাসে, যে ত্রুটি আসলে কি এবং ত্রুটি কিভাবে নির্ণয় করা হয়, এবং একটা ম্যাথ দেখাবো সময় থাকলে, বাট সময় মেবি পাবো না। তো আসো ত্রুটি নিয়ে একটু কথাবার্তা বলি। পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা। ত্রুটি হচ্ছে কি, ভুল। ত্রুটি মানে হচ্ছে ভুল। তাছাড়া একটা গান আছে না, যত ভুল যত ত্রুটি। তো ত্রুটি মানে হচ্ছে বেসিক্যালি ভুল, যেটা আমরা ইচ্ছাকৃত হইতে পারে, অনিচ্ছাকৃত হইতে পারে। তো ত্রুটি কয়েক ধরনের হয়, মূলত হচ্ছে কয়েক ধরনের ত্রুটি হয়। তোমার যান্ত্রিক ত্রুটি হইতে পারে, যে যেই যন্ত্রে তুমি মাপতেছো ওই যন্ত্রে কোনো সমস্যা থাকতে পারে। তোমার ব্যক্তিগত ত্রুটি হইতে পারে, তুমি হয়তো কোনো কিছু ভুল করছো, যেমন হচ্ছে ধরো একটা জিনিস মাপছো, যার দৈর্ঘ্য হচ্ছে 76 সেন্টিমিটার, বাট তুমি লেখার সময় লিখে দিছো হচ্ছে 7.6 সেন্টিমিটার। তো তখন একটা ঝামেলা না, এটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। তুমি ইচ্ছা করে এই ভুলটা করছো, বা ইচ্ছা করে না করলেও তোমার ভুল হয়ে গেছে। তারপরে হচ্ছে আর দুটো ত্রুটি আছে, সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি একটা, আর একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি, এই দুটো ত্রুটি হচ্ছে আমাদের পরীক্ষায় লাগে। মানে আমাদের পরীক্ষা লাগে বলতে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে এই দুইটা ত্রুটি থেকে, চূড়ান্ত ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি। বুঝছো, এই দুইটা ত্রুটি থেকে হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এখন কিভাবে হচ্ছে জিনিসগুলো আসলে কাজ করে, বা আসলে ত্রুটি কি। ধরো তুমি একটা বইয়ের দৈর্ঘ্য মাপতেছো, হ্যাঁ, এই বইয়ের দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা বর্গাকৃতির একটা বই নেই, সবকিছু সমান নেই, আচ্ছা এটা
এই বইয়ে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার করে। এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তো এখন তুমি যখন একটা স্কেল দিয়ে মাপবা, এটা যখন স্কেল দিয়ে মাপবা, এটা একটা পরিমাপকৃত মান তুমি পাবা, তুমি একটা মান পাবা। ধরো তুমি একটা মাপলা, মাপার পরে তুমি পাইলা হচ্ছে 9 সেন্টিমিটার বা এরকম কিছু। এটা হচ্ছে তুমি মেপে পাইছো, যেটা মেপে পাচ্ছো ওইটা হচ্ছে পরিমাপকৃত মান। ওটা হচ্ছে কি পরিমাপকৃত মান। আচ্ছা, আর একটা টপিক, আর একটা টাইপ আছে দেখো, চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে কি জানো? চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে যে সর্বোচ্চ যতটুকু মান কম বেশি হতে পারে, সর্বোচ্চ যতটুকু মান হচ্ছে কি কম বেশি হতে পারে, মানে হাইয়েস্ট কতটুকু মান হচ্ছে এই দিক সেদিক হইতে পারে। সো এটা আসলে যদি তোমার কাছে প্রশ্নে না বলে দেওয়া থাকে যে কতটুকু বা কত পার্সেন্ট ত্রুটি আছে, তখন আমরা কিভাবে চিন্তা করব? আমরা যদি সেন্টিমিটার স্কেলে মাপি, যদি হচ্ছে আমরা সেন্টিমিটার স্কেলে মাপি, সেন্টিমিটার স্কেলে মাপি, তখন হচ্ছে চূড়ান্ত ত্রুটি হবে সেন্টিমিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। সেন্টিমিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে হচ্ছে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারের অর্ধেক মানে হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 0.5 সেন্টিমিটার। এখন এইটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। মানে আমি যখন একটা জিনিসকে মাপতেছি স্কেল দিয়ে, ধরো এরকম আছে আর কি, এইটা এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম একটা আছে স্কেল। এটা দিয়ে মাপতেছো, তখন একটা দণ্ড যখন মাপবা, এর দৈর্ঘ্য এই যে দেখো একটু বেশি, একটু বাড়তি হয়ে গেছে। কতটুকু বাড়তি হয়েছে? এই 5 সেন্টিমিটারের চেয়ে একটু বাড়তি। এখন এইটা এই ঘরের মাঝামাঝির থেকে একটু বেশিও হইতে পারে, কমও হইতে পারে। এই জন্য সেন্টিমিটার স্কেলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0 ± 0.5 সেন্টিমিটার, যদি প্রশ্নে না বলে দেয়। আর মিলিমিটার স্কেলে তাহলে কি হবে? মিলিমিটার স্কেলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1 মিলিমিটারের অর্ধেক, মানে হচ্ছে প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। বুঝছো? এখন আপেক্ষিক ত্রুটিটা কিভাবে বের করে? আপেক্ষিক ত্রুটিটাই পরীক্ষাতে মূলত বের করতে বলে। আপেক্ষিক ত্রুটিটাই পরীক্ষাতে বের করতে বলে। আপেক্ষিক ত্রুটিতে আমাদেরকে হচ্ছে দুইটা জিনিস লাগে। এক হচ্ছে এই যে চূড়ান্ত ত্রুটি, যেটা যদি প্রশ্নে না বলা থাকে তাহলে আমরা ধরে নেই যে হাফ, প্রত্যেক স্কেলের হাফ পরিমাণ বেশি হইতে পারে, কমও হইতে পারে। বুঝছো? আর চূড়ান্ত ত্রুটির সাহায্যে আপেক্ষিক ত্রুটি আমরা বের করতে পারি। কিভাবে বের করব? সূত্র আছে একটা। সূত্রটা হচ্ছে, আচ্ছা আমি সূত্রটা এখানে লিখে দেই, সেটা হচ্ছে এইখানে। আমাদের আপেক্ষিক ত্রুটির সূত্রটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। আর শতকরা বের করতে চাইলে এটার সাথে 100% গুণ হবে। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে 100% গুণ করতে হয়। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র, এবং এইটা দিয়েই তোমাদের মূলত পরীক্ষাতে ম্যাথ আসবে। এটা দিয়েই মূলত পরীক্ষাতে তোমাদের হচ্ছে কি হবে? ম্যাথ আসবে। তো আমরা একটু ম্যাথ দেখি। ধরো এরকম একটা প্রশ্ন আসছে, এখানে তোমার কিন্তু চূড়ান্ত ত্রুটিটা বলে দেওয়া আছে। এই যে একটু খেয়াল করো যে একটা বস্তুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার থেকে 0.5 মিলিমিটার হয় কম হবে অথবা বেশি হবে, আপেক্ষিক ত্রুটি কত? তাইলে আমরা চূড়ান্ত ত্রুটি কত ধরবো এই প্রশ্নের জন্য? এই প্রশ্নের জন্য আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5 মিলিমিটার। যে হয় 0.5 মিলিমিটারই কম বেশি হইতে পারে, তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5 মিলিমিটার। তাইলে আমাদের আপেক্ষিক ত্রুটি কত হবে?
তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি কত হবে? আমাদের চূড়ান্ত ত্রুটি আমরা পেয়ে গেছি, অলরেডি প্রশ্ন দেওয়াই আছে, আর পরিমাপকৃত মানও দেওয়া আছে। দেখো যে 20 পাবো আমরা, দৈর্ঘ্য মাপলে আমরা কত পাবো? 20 মিলিমিটার। সো আমাদের পরিমাপকৃত মানটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আমরা এই দুটো বসাই দিলে আমরা হচ্ছে আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব। চূড়ান্ত ত্রুটি 0.5 আর হচ্ছে নিচে 20 গুণ 100। দুই 2.5%। তাহলে এইটার জন্য আমাদের আপেক্ষিক ত্রুটি হচ্ছে কত? 2.5%। যখন আমাদের কাছে প্রশ্ন একদম বলেই দিচ্ছে, হুবহু আমাদেরকে বলেই দিচ্ছে তখন। বুঝছো? আমাদের অনলাইন ব্যাচে আমরা এই টপিকের উপরে, ত্রুটির উপরে অনেকগুলো ম্যাথ করাইছি, সিকিউ করাইছি, অনেকগুলো স্কিউ করাইছি, যাতে হচ্ছে ওদের সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তো এখানে আর একটা ম্যাথ আছে যে একটা বস্তু দৈর্ঘ্য মেপে এত পাওয়া গেছে, 7 মিলিমিটার হচ্ছে আমরা মেপে পাইছি, চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5 মিলিমিটার, আপেক্ষিক ত্রুটি কত? খুবই সহজ, চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে, 0.5 থাকবে উপরে, আর যেটা পাইছি সেটা হচ্ছে নিচে, যেহেতু দুজনের একক সেম আছে, সো কোনো ঝামেলা নাই, এটাকে জাস্ট 100% দিয়ে গুণ করে দিব। সো কত আসে আমাদের? 0.5 ভাগ 7 গুণ হচ্ছে 100, মানে হচ্ছে 7.14%। এইটার জন্য আমাদের আপেক্ষিক ত্রুটিটা এরকম আসে। বুঝছো? এরকম প্রত্যেকটা ম্যাথ ত্রুটি বের করতে হইলে আমাদের যখন বলে দিবে তখন আমরা এইভাবে করে ফেলতে পারবো, কোনো ঝামেলাই নাই আসলে। এরপরে এরকম প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আসে, আমরা এইটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করে ফেলবো। তো এইখানে বলছে দেখো যে বর্গাকৃতির একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 10 সেন্টিমিটার পাওয়া গেল। কত সেন্টিমিটার পাওয়া গেল? 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য মাপছি, দৈর্ঘ্য পাইছি 10 সেন্টিমিটার, বাট আমাকে বলছে যে 10% আপেক্ষিক ত্রুটি থাকলে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? বুঝো ব্যাপারটা, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত এটা হচ্ছে বের করতে হবে। তাহলে আগে হচ্ছে দৈর্ঘ্য আছে, যেহেতু যেটা মাপছি, তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য পাইছি, এখন পরিমাপকৃত ক্ষেত্রফল কত? যেহেতু বর্গাকৃতির বই, সো বর্গের ক্ষেত্রফল কি? বাহুর স্কয়ার। তো পরিমাপকৃত ক্ষেত্রফল হবে হচ্ছে 10 এর স্কয়ার, মানে হচ্ছে 100 সেন্টিমিটার স্কয়ার। এখন এইটার পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি পাওয়া গেছে, তাহলে চূড়ান্ত ত্রুটিটা কত? চূড়ান্ত ত্রুটিটা কত ক্ষেত্রফলে? তাহলে আমার কথা হচ্ছে যে দৈর্ঘ্যতে আমরা 10 সেন্টিমিটারে আমরা হচ্ছে 10% ত্রুটি পাইছি, তাহলে দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি ইকুয়ালস টু 10 এর 10%, মানে হচ্ছে 10 ইন্টু 10% মানে কি 10 ডিভাইডেড বাই 100। আলটিমেটলি এটা কাটাকাটি করলে আমরা পাই 1 সেন্টিমিটার। তাহলে বাবা এই 1 সেন্টিমিটার, সরি সেন্টিমিটার না, আমরা একই লিখবো। তাহলে 1 একক পরিবর্তন হইতে পারে, হয় 1 বেশি হবে অথবা 1 কম হবে। সো বেশি হইলে দৈর্ঘ্য কত হয়? প্লাস মাইনাস 1, তো সো হয় 10 প্লাস 1, তখন দৈর্ঘ্য হবে হচ্ছে 11। যদি -1 হয় তাহলে 10 - 1, তখন দৈর্ঘ্য হবে হচ্ছে 9। বুঝছো? এখন ক্ষেত্রফল কত কত? তাহলে ক্ষেত্রফল কত কত? যদি হচ্ছে 11 হয়, বড় ক্ষেত্রফল তাহলে কত হয়? আমরা সবসময় বড় ত্রুটিটা নিব। যদি দুইটা চূড়ান্ত ত্রুটি আসে তাহলে আমরা বড় ত্রুটিটা নিব। তাহলে বড় ক্ষেত্রফল হচ্ছে 121, আর ছোট ক্ষেত্রফল হচ্ছে কত? ছোট ক্ষেত্রফল হচ্ছে 9 স্কয়ার, মানে হচ্ছে 81। দেখো একটা আসছে 121, একটা আসছে 81, দুইটার একটাও কিন্তু আমার পরিমাপকৃত ক্ষেত্রফলের সমান আসে নাই, সমান আসার কথাও না, সমান আসা তো ত্রুটি থাকতোই না। এখন আমি কি করব? আমি এই বড়টা থেকে আমার পরিমাপকৃত ত্রুটিটা বিয়োগ করব, ছোটটা থেকে পরিমাপকৃত ক্ষেত্রফলটা বিয়োগ করব, যেটা ভ্যালু বড় আসবে ওইটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। তাহলে আমি যদি 121 থেকে 100 বিয়োগ করি তাহলে আমার কত আসে? 21। আর আমি যদি হচ্ছে 100 থেকে 81 বিয়োগ করি তাহলে আমার কত আসে?
19। তাহলে আমার 19 আর 21 এর মধ্যে কোনটা বড়? 21 বড় অবশ্যই 19 থেকে। তাহলে এই 21টা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি। তাহলে এখন ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি আমি বের করে ফেলতে পারবো। চূড়ান্ত ত্রুটি যেহেতু পেয়ে গেছি, তাহলে আপেক্ষিক ত্রুটি হবে হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি ক্ষেত্রফল পরিমাপে 21 ডিভাইডেড বাই আমাদের পরিমাপকৃত মান ক্ষেত্রফলের 100 আর হচ্ছে 100% দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি? 21%। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? 21%। অথবা আমাদের চূড়ান্ত ত্রুটি দেওয়া থাকলে বলে দিলে, দৈর্ঘ্য পরিমাপে বললে আমরা ক্ষেত্রফলের জন্য বের করে তারপর ক্ষেত্রফলটা বের করে এরপরে হচ্ছে করতে হবে। অনেকে এটা বুঝো নাই, তাদের জন্য আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। দেখো, এখানে একটা বর্গাকৃতির বস্তুর কথা বলা ছিল, বলা হয়েছে যে এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলে আমরা পাইছি 10 সেন্টিমিটার, কিন্তু দৈর্ঘ্য পরিমাপে আমাদের 10% ত্রুটি হয়েছে, আপেক্ষিক ত্রুটি। তাহলে 10% যদি আপেক্ষিক ত্রুটি হয়, তাহলে দৈর্ঘ্য পরিমাপে আমাদের চূড়ান্ত ত্রুটি কত, এটাকে বের করতে হবে। দৈর্ঘ্য পরিমাপে আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1, মানে হয় 10-এর চেয়ে 1 বেশি হয়তো, অথবা 10-এর চেয়ে 1 কম হবে। তো হয় 11 অথবা 9, এইটা হবে দৈর্ঘ্য। সো ওই চূড়ান্ত ত্রুটিতে আমাদের ক্ষেত্রফল কত হয়? বড়টা হইলে 121, ছোটটা হইলে 81। এখন 121 কিংবা 81 একটাও তো হচ্ছে আমার 100 সমান না। তাহলে আমাকে কি করতে হবে? 121 থেকে 100 বিয়োগ করতে হবে, আর 81 কে 100 থেকে বিয়োগ করতে হবে। তারপরে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। এখন যেহেতু দুইটা চূড়ান্ত ত্রুটি পাইছি, যখনই আমি দুইটা চূড়ান্ত ত্রুটি পাবো সবসময় হচ্ছে আমি কি করব? বড়টা নিব, বড়টা। দুইটা চূড়ান্ত ত্রুটি পাইলে বড়টা নিব, দুইটা থেকে সবসময় হচ্ছে বড়টা হচ্ছে আমরা নিব। সো আমাদের 21 আর 19 এর মধ্যে 21 বড়, দ্যাটস ওয়াই আমাদের চূড়ান্ত ত্রুটি হচ্ছে 21। আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে 100, 21/100 গুণ 100, তার মানে 21%। বুঝছো? আচ্ছা, সো আজকে ক্লাসটা আসলে আমাদের এই পর্যন্তই। যেহেতু হচ্ছে এটা একটা ফ্রি ক্লাস ছিল, তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা এখনো হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও নাই, তারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। আমরা এই টপিকগুলা, আজকে যে টপিকগুলো পড়ছি এগুলো 4টা ক্লাসে শেষ করছিলাম। তো বুঝতেই পারতেছো যে একটা ক্লাসে তো আসলে 4টা ক্লাসের পড়া তুমি বুঝবাও না। তো তোমাকে হচ্ছে জাস্ট একটা ওভারভিউ দেওয়া পুরা টপিকগুলোর উপরে, যে কিভাবে কিভাবে হচ্ছে আমরা পড়াই। ঠিক আছে, জাস্ট এতটুকুই। আশা করি তারপরেও তোমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে বুঝতে পারছো। আনসার 21%, 20% না ভাইয়া, আনসার হচ্ছে 21%, 20% না। ঠিক আছে, সো যারা যারা ক্লাসটা করছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে হয়তো অন্য কোনো ক্লাসে দেখা হবে, বাট চেষ্টা করো যে যাতে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে চলে আসতে পারো, তাহলে পুরো প্রত্যেকটা জিনিস একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ধরে ধরে দেখাই দিব। সো দেখা হচ্ছে